আমরা আর বেশি সময় নিব না। আমাদের সাথে প্রায় ৩০ জনের মতো জয়েন করেছেন। আশা করি যে আস্তে, আস্তে আরো জয়েন করবেন। তো সবাইকে ১ম এ ওয়েলকাম আজকের এমএল স্যাটারডেতে জয়েন করার জন্য। আজকের এই সেশনে আমি মোহাম্মদ তৌফিকুল হক তুষার হোস্ট হিসেবে থাকব। আমাদের সাথে মেন্টর হিসেবে থাকবেন মাজেদুল ইসলাম ভাই, রাকিব মোল্লা ভাই, মানসুরা নাসনীন আপু আর হচ্ছে হাসনান আলী ভাই। সবার আগেই আ ১ম এই হচ্ছে একটা জিনিস, শিহাব ভাই কি আছেন? আহ, জি ভাইয়া। ওকে। আপনি কি কলটা কি রেকর্ড করতেছেন? জি, আমি রেকর্ড করতেছি। ওকে, থ্যাঙ্কস। ওকে, আমি ১ম এ হচ্ছে আমাদের মেন্টরদের সাথে পরিচয় করিয়ে দেই। এখানে তো হচ্ছে আমাদের ৪ জন মেন্টর দেখা যাচ্ছে। এর বাইরেও আমাদের সাথে মেন্টর হিসেবে জয়েন করেছেন, মানে কমিউনিটি মেন্টর হিসেবে সজীব হোসেন ভাই, সুলতানুল ইসলাম অভি ভাই, আব্দুল্লাহ আল হাসিব ভাই, আর হচ্ছে নতুন জয়েন করেছেন কাজী জুনাইদ ভাই। তো ওনারা হচ্ছে আজকে সেশনে থাকবেন না, ওনারা আবার নেক্সট সেশন যেটা হবে সেখানে থাকবেন। আর আমাদের সাথে ইতিমধ্যেই ভলান্টিয়ার হিসেবে ৪ জন জয়েন করেছেন। আমাদের সাথে আছেন মেহেদী হাসান শিহাব ভাই, উনি হচ্ছে ভিজুয়াল ডিজাইন এবং মিডিয়া প্রোডাকশনে কাজ করতেছেন। আমাদের সাথে আছেন নাসির নাবিল ভাই, আর হচ্ছে তৌফিকুর রশিদ ভাই, ওনারা কন্টেন্ট রাইটিং এ আছেন। আর জয়েন করেছেন সুসময় নন্দী ভাই, উনি গিটহাব ম্যানেজমেন্টে আছেন। তো আর বেশি দেরি না করে আমার মনে হয় যে, যেহেতু আমাদের এই সেশনটা লাইভ কোশ্চেন আনসার সেশন, তো আমরা হচ্ছে সরাসরি ওই সেশনটাতে চলে যাই। আপনাদের কারো যদি যার যার কোশ্চেন আছে, আপনারা প্লিজ আপনাদের হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে আমরা হচ্ছে বলতে বলবো, তখন হচ্ছে আপনারা আপনার কোশ্চেনটা করবেন এবং মেন্টররা চেষ্টা করবে সেটার অ্যান্সার দেওয়ার জন্য। আর এমন যদি হয় যে হ্যান্ড রেজ করতে পারছেন না বা হচ্ছে মাইকে কথা বলতে পারছেন না, সেই ক্ষেত্রে টেক্সটে লিখতে পারেন, সেটাও হচ্ছে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমাদের ইন্ট্রোডাকশন পার্ট শেষ, আমরা সরাসরি হচ্ছে লাইভ কোশ্চেন আনসার সেশনে চলে যাই। তো আপনাদের যার যার কোশ্চেন আছে তারা প্লিজ হ্যান্ড রেজ করুন। ওকে, আমি দেখতে পাচ্ছি এমডি হাসান হ্যান্ড রেজ করেছেন। আপনি প্লিজ আপনার মাইকটা অন করে জি কোশ্চেনটা ভাই। করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান ইমন সিটি ইউনিভার্সিটি থেকে বলছিলাম। তো আমার কিছু কোশ্চেন ছিল, কিন্তু আমি প্রথমে প্রথম কোশ্চেনটা করতে চাই, বাকিগুলো পরে করব। রিসেন্টলি আমি হচ্ছে একটা ইরর ফেস করতেছিলাম, সেটা হচ্ছে ভাই আমি গুগলের জেমিনি যে এপিআইটা আছে এটা আমি ফ্রি, মানে এটা তো হচ্ছে ফ্রি ভাবে ইউজ করা যায়। তো এইটার আমি ডকুমেন্টেশন দেখে যতটুকু বুঝতে পারলাম যে এটা হচ্ছে মিনিটে ২ বার করে হিট করা যায়। তো সামহাউ আমি হচ্ছে মিনিটে ২ বারের বেশি হিট করে ফেলেছি, যার কারণে হচ্ছে সেখান থেকে আমি আর রেসপন্স পাচ্ছি না। কিন্তু এই ক্ষেত্রে আমি বেশ কয়েকটা ইমেল খুলেছি এবং সেই ইমেল গুলা দিয়ে যখন আমি অ্যাকাউন্ট করে সেগুলার এপিআই কি দিয়ে অ্যাক্সেস করার ট্রাই করছি, আমার এলএলএম মডেল স্টিল সেম মানে রেসপন্সই দিচ্ছে, মানে তাদের হিসাবে দেখাচ্ছে যে আমি বেশি হিট করে ফেলেছি, যার কারণে আর রেসপন্সটা পাচ্ছি না। তো এটার জন্য আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করছি, চ্যাট জিপিটি, জেমিনি, অনেক কিছুর সহায়তা নিয়েছি, কিন্তু আমি কোনোভাবে এটা সমাধান পাচ্ছি না। মানে নতুন জিমেল খুললেও সমস্যাটা থেকেই যাচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি না কি করব। আমার মনে হয় যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে ভাই কি কোনো অল্টারনেটিভ সলিউশন থাকতে পারে? জেমিনির বাইরে ফ্রি এপিআই কল কারা কারা প্রোভাইড করে আমি সেও জানি না। আহ, এলন মাস্কের গ্রোক, যেটা গ্রোক প্ল্যাটফর্ম, ওরা কি ফ্রি এপিআই জি ভাই। প্রোভাইড করে না? হ্যাঁ, ফ্রি এপিআই প্রোভাইড করে, বাট তারা ফাইন টিউন করতে দেয় না। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা। অন্য কারো কাছে কি বেটার অ্যান্সার আছে? আপনি মোহাম্মদ হাসান ভাই, আপনি আসলে কিসের জন্য ইউজ করছেন? মানে কোন কাজের আচ্ছা, জন্য, কোন মডেলটা ইউজ করছেন জেমিনিতে? ভাই আমি জেমিনি 1.5 প্রো মডেলটা ইউজ করতেছিলাম, আর আমি হচ্ছে বিগাইনার জবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমি নর্মাল হচ্ছে একটা চ্যাটবট বানাচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি মানে মাল্টিপল হিট করছিলাম একই সাথে। তো এরপর থেকে আমি এই প্রবলেমটা পাচ্ছি।
আচ্ছা, চ্যাটবট ওখানে আপনার আহ, আহ, আপনার কি কোনো একটা ডাটা সেট আছে? কি ধরনের চ্যাটবট বানাচ্ছিলেন আপনি আহ, বিগিনার হিসেবে? ভাইয়া এটা ছিল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চ্যাটবট, যেটা হচ্ছে ফার্স্টে এলএলএম থেকে ট্রাই করবে ডেটা নেয়া। এলএলএম যদি fail করে তাহলে হচ্ছে আপনার র্যাগ থেকে, র্যাগ না পারলে ওয়াই ফাইন্যান্স টুলস বা সরি ওয়াই ফাইন্যান্স টুলস না, উইকিপিডিয়া অথবা মনে করেন ডাক ডাক ওগুলা থেকে নেবে। তো আমি হচ্ছে মানে প্রত্যেকবার ক্ষেত্রে তো ক্ষেত্রে এলএলএম এ হিট পড়তেছে অ্যাজ ইউজুয়াল। হুম তো হুম হুম আমার মূলত সমস্যাটা হচ্ছে এই কারণে। হুম। এইখানে আসলে আপনি এজেন্টিক ফ্রেমওয়ার্ক কি কোনোটা ইউজ করছেন? ফ্রেমওয়ার্কটা কি? স্যার আমি ল্যাংগ্রাফ ইউজ করতেছি। ল্যাংগ্রাফ ইউজ করছেন? আচ্ছা, জি। টুল কলিং এখানে কয়টা হচ্ছে? প্যারালাল কি কোনো টুল কলিং হচ্ছে? অ্যাসিঙ্ক্রোনাস? প্যারালালি টুল কলিং বলতে আমি ফার্স্টে হচ্ছে প্রথমে ওইটা র্যাগে চেক করবে, র্যাগ যদি না মানে সরি ফার্স্টে এলএলএম এ চেক করবে, এলএলএম যদি না পারে তাহলে র্যাগে, র্যাগ না পারলে উইকিপিডিয়া। এইটাই হচ্ছে আমার মানে ওয়ার্ক ফ্লো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আসলে আপনার কোডটা তো আমি ঠিক বুঝতে পারছি না, তবে যেখানে মনে হচ্ছে আহ, একই সাথে একই মিনিটের মধ্যে যেহেতু কয়েকটা আপনার টুল ও আর কি দেখে তারপর ডিসিশন নিচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য, এই কারণে আপনার লিমিটটা এক্সিড করছে। এইখানে যেটা হতে পারে, আহ চ্যাটবটের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে চ্যাটবট যখন এরকম মাল্টিপল টুল হচ্ছে আপনার অ্যাক্সেস করে, তখন একটা সিঙ্গেল অ্যান্সার দেওয়ার জন্য ওর সবগুলা টুলের একটা সামারাইজেশন ওর দরকার হয়। এটাকে বলে আপনার মাল্টি টার্ন সামারি। এটার একটা বেঞ্চমার্ক আছে। এই বেঞ্চমার্কে আচ্ছা আপনার যত এলএলএম আছে সবগুলোর মধ্যে বেটার কাজ করে হচ্ছে আপনার ওই ওপেন এআই এর যেই এলএলএম গুলো আছে, জিপিটি 4 বা জিপিটি 4 মিনি, ওইগুলাই ভালো কাজ করে। এইখানে জেমিনি 1.5 প্রো নাকি 2 ফ্ল্যাশ, কোনটা কোনটা ইউজ করছেন? আমি 1.5 প্রোটা ইউজ করতেছিলাম। যেটা দিনে 1500 ইয়া প্রোভাইড করে ওইটা জি জি। লিমিটেশন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা কাজ করতে পারে, তবে হয়তো সব ক্ষেত্রে আপনার কাজ নাও করতে পারে। এজন্য আপনি যদি জিপিটি 4 তে আসেন, তাহলে হয়তো আপনার এখানে হচ্ছে ওগুলো তো ফ্রি না, ওখানে ইয়া লাগবে আর কি। তো হ্যাঁ জিপিটি 4 আপনার বেটার কাজ করবে। আর যদি আপনি গ্রক বা এখানে তো আপনার ফাইন টিউন তাহলে লাগছে না, তাই না? যেহেতু ল্যাংগ্রাফ ইউজ না, করছেন আমার তাহলে তো বইতে ফাইন। ফাইন টিউন লাগছে না। তাহলে গ্রক অথবা সাম্বা নোভা নামে একটা আপনার ইয়ে আছে, ওরাও হচ্ছে কিছু আপনাকে ফ্রি দিবে শুরুতে, তবে ওদেরও একটা মিনিটে লিমিট আছে, ওইগুলা দিয়ে ট্রাই করতে পারেন। আর হচ্ছে যেহেতু আপনার র্যাগও আছে, আবার শুরুতে এলএলএম দিয়েও আপনি একটা কল করছেন, এখানে যদি দেখেন যে কাজ করছে না ওইগুলা দিয়েও, কারণ কয়েকটা টুল দিলে হবে কি, যখন সামারি করতে যাবে তখন সামারির রেজাল্টটা ভালো আসবে না, তখন একটু আপনার মানে অ্যান্সারটা খারাপ দিতে পারে। তখন যেটা করতে পারেন, আপনি কোনো একটা টুল আপনাকে বাদ দিতে হবে আর কি। যেহেতু মানে আপনার তো একটা ওয়ার্কিং প্রোটোটাইপ দরকার, বা ওয়ার্ক ফ্লোটা কমপ্লিট করা লাগবে। আপনি যদি অনেকগুলা টুল ইউজও করেন, তাও আর কি কখনো হচ্ছে বা কখনো এরর দেখাচ্ছে, তাহলে জিনিসটা ভালো হবে না। সো একটা টুল বা কোনো একটা কমপ্লেক্স টুল বাদ দিয়ে শুধু ধরেন আপনি র্যাগ দিয়ে করলেন যে, ইয়াটা যে র্যাগ থেকে দেখলো তারপর ও করলো, কিংবা জি শুধু জি। ও ডাইরেক্ট এলএলএম থেকে দিল, বা ফাইনান্সিয়াল যেটার কথা বলতেছেন ওইটা হচ্ছে কি কোনো আপনার এমসিপি সার্ভার নাকি কি ধরনের? আহ, না স্যার, এটা হচ্ছে আমি রিজুমিতে অ্যাড করতে চাচ্ছিলাম, মানে আমার প্ল্যানটা একটু হুম শেয়ার করছি। প্ল্যানটা ছিল যে ইউজার যে অ্যান্সারটা চাবে সেটা প্রথমে ল্যাংগ্রাফের মানে প্ল্যানার নোড বেস মানে প্ল্যানার অনুযায়ী সেটা প্রথম এলএলএম এ যাবে। এলএলএম এ যদি হচ্ছে রিলেভেন্ট অ্যান্সার পায় তাহলে এলএলএম থেকে অ্যান্সারটা হুম চলে আসবে। যদি এলএলএম না দিতে পারে তাহলে সে র্যাগে যাবে। ইভেন র্যাগ যদি ফেল হুম হয় তাহলে সে উইকিপিডিয়াতে যাবে। হুম, মানে বুঝতে পারছি। উইকিপিডিয়া ফেল ফল। ওই তো। জি। হুম হুম। হ্যাঁ, এটা প্ল্যানটা ভালোই আছে, তবে ওই যে যেটা বললাম আর কি, একটু আপনার ওই ফ্রি টুল গুলাতে এটা প্রবলেম হতে পারে। তো ধরেন একটা বাদ দিলে একটু ইজিয়ার হতে পারে, যেমন উইকিপিডিয়াটা একটু কঠিন হয়ে যায়, কারণ আবারও উইকিপিডিয়া সার্চ করছে। তো
কিংবা যদি এমন হয় যে টোটালি আলাদা আলাদা টুল, আপনার হচ্ছে সামারাইজেশনের কোনো হচ্ছে না, মানে প্যারালালি কোনো টুল যাচ্ছে না, প্রথমে আচ্ছা ইফ আচ্ছা। এলস দিয়ে যদি চেক হয় তাহলে এটা আবার হতে পারে। তো ওই জায়গাতে আপনি একটু দেখতে পারেন যে কোনটা করলে আর কি বেটার হয়। আর গ্রক একটা অল্টারনেটিভ সলিউশন হতে পারে ফ্রি এর ক্ষেত্রে। আর জেমিনাই দিয়ে যদি আপনার করতেই হয় তাহলে আপনি এটা এনশিওর করবেন যে মিনিটে যাতে ওই মানে লিমিট ক্রস না করে। মিনিটে ওদের হচ্ছে একটা লিমিটেশন। মানে টোকেন লিমিট আছে। হ্যাঁ, হ্যাঁ। টোকেন লিমিটেশন আছে কিন্তু প্রতি মিনিটে, ওইটাও যেন ক্রস না করে আর কি। একটা ইফ এলস দিয়ে দিয়ে দিবেন যে যদি প্রম্পট বা হচ্ছে যে ইনফরমেশনটা র্যাক থেকে আসছে ওইটার সাইজ যদি ওই লিমিটেড থেকে বেশি হয় তাহলে যেন এক্সিড না করে লিমিটটা, এরকম। স্যার আমি হচ্ছে এই প্রবলেমটা পাওয়ার পরে আমি একটা বেসিক একটা হচ্ছে র্যাগ অ্যাপ্লিকেশন করেছিলাম। ইভেন আপনার নর্মাল এলএলএম চ্যাটবট করেছিলাম, যে এখানে হচ্ছে আপনার র্যাগ বা কোনো এজেন্টিক টুলস কিছু ইউজ করা হবে না। ডিরেক্ট সে জেমিনিকে আস্ক করবে যে হোয়াট ইজ এআই বা হোয়াট ইজ মেশিন লার্নিং, তো এটার সে অ্যান্সার করবে। এটা তো স্যার বেসিক, মানে জেনারেটিভ এআই এর একটা বেসিক প্রজেক্ট। তো এই ক্ষেত্রেও আমি সেম মানে ইররটা পেয়েছিলাম। এক্ষেত্রেও আপনি সেম এররটাই পেয়েছিলেন জি জেমিনির জি। ক্ষেত্রেই। এটা কি আসলে হওয়ার কথা? কারণ হচ্ছে এররটা আসলে কি বলতেছিল আপনাকে? এররের স্যার ভিতরে আমি তো একটা মেসেজ আছে জেসন হ্যাঁ আকারে। চ্যাট বক্সে মেসেজটা আমি শেয়ার করে দিচ্ছি। আমার মনে হয় লিঙ্কটা ক্লিক করলে দেখা যেতে পারে। লিঙ্ক ক্লিক করতে হবে না, ওইখানে চ্যাট বক্সে দিয়ে দিছি। হুম, এখানে তো বলছে আপনার কোটা আর কি শেষ, এজন্য হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ তাই তো? জি ভাই, জি স্যার। এটা কি আপনি নতুন অ্যাকাউন্ট দিয়ে করছেন তখনও এটাই দেখাচ্ছে, এবং হ্যাঁ দিয়ে করছেন তখনও এটাই জি দেখাচ্ছে? স্যার, আমি সবেমাত্র ধরেন জিমেল খুলে প্রথমবারের মতো লগ ইন করে এপিআই মানে এপিআই কি হচ্ছে নিয়ে যদি হিট করি, সেক্ষেত্রে আমি একই পাচ্ছি, একই এরর পাচ্ছি। আপনার এপিআই নতুন এপিআই কি দিলো এই এররটাই দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনার গ্রকে দেখাচ্ছে? আমি শুনতে এটা কি গ্রক দিয়ে করছেন তখন তো দেখাচ্ছে না নাকি? না না, গ্রক দিয়ে খালি ইউজ করলে জেমিনির ক্ষেত্রে? দেখাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, এটা ওই যে এপি আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক এখন করে নাকি ওটা আমি ঠিক শিওর না। ওইটা করলে দেখাতে পারে, মেবি দ্যাট। হ্যাঁ, ওইটাই আইপি অ্যাড্রেস এরিয়া থাকতে পারে। তো আপনাকে ওই বিভিন্ন ওই ফ্রি এপিআই করতে হবে। গ্রক আছে, গ্রকে আপনার অনেকগুলা মডেল আছে, আপনি ভালোই ইউজ করতে পারবেন যদি আপনার মিনিটের লিমিট বেশি না হয়, স্যার, তাহলে গ্রক ইউজ করার মোটামুটি ইউজ করতে পারবেন। এক্সপিরিয়েন্স আছে, বাট জেমিনি হচ্ছে কেন ওইটাকে হুম ইউজ করি, মানে জেমিনি হচ্ছে জেমিনি 1.5, মানে হুম ওইটা আপনার মাল্টি মডেল সাপোর্টেড, তো প্লাস ফাইন টিউন করা যায়, তো এই জন্যই হচ্ছে ওইটা নিয়ে একটু করি। মাল্টি মডেল তো আপনি হ্যাঁ, করছেন না মাল্টি এখন মডেল বললেন। করছি না, বাট অ্যাজ ইউজুয়ালি অন্যান্য প্রজেক্ট করার ক্ষেত্রে মাল্টি মডেল যদি হচ্ছে হুম ইমেজ সাপোর্টেড দরকার হয়, তো সেই ক্ষেত্রে ইউজ করা যায়। তো এই জন্য আর হুম কি হুম কোশ্চেনটা ছিল। তো আমি বুঝতে আসলে পারছি। বুঝতে পারিনি যে এটা হ্যাঁ কেন হ্যাঁ, হবে। ধন্যবাদ স্যার। আপনি যদি এইরকম মানে প্রবলেম ফেস করেন তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে ক্যাগল বা হচ্ছে কোলাবে জি এই এপিআই প্রোভাইড করে এরকম মডেল না, মডেল নিয়ে ওই মানে ওইখানে তো হচ্ছে আপনার জিপিইউ অ্যাক্সেস আছে, হ্যাঁ তো জিপিইউ অ্যাক্সেস নিয়ে কোনো মডেল দিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে তো আপনার ধরেন আর লিমিটের প্রবলেম নাই, আপনি যা ইচ্ছা নেবেন। এটা হয়তো একটু স্লো হবে, বাট আপনার বিগিনার হিসেবে আপনার ওয়ার্ক ফ্লো কমপ্লিট করা তো জরুরি। ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে ওটা তো জরুরি না। জি পরে স্যার। যখন আপনি অ্যাডভান্স লেভেলে গেলেন তখন তো আপনি মানে
স্টেট অফ দ্য আর্ট মডেল যেগুলো GPT-4 বা হচ্ছে আপনার ক্লড আছে ওগুলা ইউজ তো করবেন, এভাবে করতে হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে। থ্যাংক ইউ রাকিবুল্লাহ ভাই। আমরা চলে যাব দেবাশিস রয়ের কাছে। প্লিজ আপনার মাইকটা ওপেন করে কোশ্চেনটা করুন। আদাব স্যার। আমি বিগিনার, তো ডাটা সায়েন্টিস্টের দিকে যাইতে যাচ্ছি। তো গত কয়েক মাস ধরে পাইথন, নামপাই, পান্ডা, সিয়াবন আর স্ট্যাটিস্টিক শিখতেছি। তো এরপর আমি কি করব, মানে রুটম্যাপটা কি হতে পারে, আমার কি করা উচিত? রাকিব ভাইকে কাইন্ডলি অ্যান্সার এটাই করুন। প্রশ্ন ছিল স্যার। জি রাকিব ভাই, আহ হ্যাঁ, হ্যাঁ দেবাশিস ভাই, হ্যাঁ আপনি ডাটা সায়েন্টিস্ট মানে শুরু করতে যাচ্ছেন, কয়েকটা লাইব্রেরির আর কি এগুলা শিখছেন তাই তো? তো নেক্সট জি স্টেপ কি হতে যাচ্ছে এটা? জি স্যার। আপনি কি রিসার্চের দিকে যেতে চান নাকি ইন্ডাস্ট্রিতে ইনভলভ হওয়ার জন্য, মানে টার্গেটটা কি, ফিউচার প্ল্যানটা যদি বলতেন। ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে, আচ্ছা। জি ডাটা সায়েন্টিস্ট বলতে মানে কি আপনি ডাটা অ্যানালাইসিস এর, বিজনেস অ্যানালিটিক্স এগুলার এগুলার জন্য ডাটা ডাটা ভিজুয়ালাইজেশন বা এগুলো নিয়ে, নাকি মডেল নিয়ে, কোনটার দিকে? ফার্স্টের দিকে আমি ডাটা অ্যানালাইসিস এর দিকে যাইতে যাচ্ছি, পরে আমি হুম, ধীরে ধীরে ওই ওইদিকে যাব প্ল্যান করছি। আচ্ছা আচ্ছা। ইন্ডাস্ট্রিতে আসলে ধরেন দুই ধরনের কোম্পানি আছে, একটা ধরেন স্টার্ট আপ, আর একটা হচ্ছে আপনার মানে কর্পোরেট যেগুলা। স্টার্ট আপের বিষয়টা কি, স্টার্ট আপ এগুলাতে আপনি ধরেন ডাটা সায়েন্টিস্ট হিসেবে ঢুকলেন, কিন্তু আপনাকে অন্য কাজও আসলে করতে হতে পারে, কারণ স্টার্ট আপ গুলাতে রোল ওইভাবে ঠিক স্পেসিফাইড থাকে না, বা থাকলেও কিছু এক্সট্রা কাজ আসলে করতে হয়। কিন্তু কর্পোরেটে দেখা যাচ্ছে যে অনেক সময় স্টেবল থাকে, আপনার কাজটা নির্দিষ্ট থাকবে, তো ওই জায়গাগুলোতে ডাটা সায়েন্টিস্টরা মোটামুটি ডাটা সায়েন্টিস্টের কাজই করে, মানে অ্যানালাইসিস যেগুলা, ভিজুয়ালাইজেশন, তো ওগুলা হচ্ছে হতে পারে। তো আপনি কোন ধরনের আর কি ইয়াতে ঢুকবেন ওটা আগে থেকে এনশিওর করে তখন আপনি ইন্টারভিউ প্রিপারেশন ওইভাবে নিয়ে যাবেন। ধরেন আপনি হচ্ছে কোন একটা কোম্পানিতে ডাটা অ্যানালিস্ট হিসাবে যোগ দিচ্ছেন, সেটা একটা আপনার হচ্ছে কর্পোরেট কোম্পানি, সেখানে হয়তো আপনাকে এত মডেল টডেল নিয়ে বেশিতে প্রশ্ন করবে না, বা আপনি হচ্ছে ওই জব সার্কুলারে দেখতে পারেন যে ওরা কি কি স্পেসিফিক মানে কোয়ালিফিকেশন চাচ্ছে। বা আমি জানি না আপনি কোন ইয়ারে আছেন বর্তমানে? অনার্স ফার্স্ট ইয়ারে ভাই স্যার। অনার্স ফার্স্ট ইয়ারে, তাহলে আপনার মোটামুটি ভালোই সময় আছে। আপনার জন্য যেটা বেস্ট হয় সেটা হচ্ছে আপনি লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে গিয়ে দেখবেন যে জব সার্কুলার আছে অনেক, ওই সার্কুলার গুলাতে আসলে কি কি চাচ্ছে ডাটা সায়েন্টিস্ট বা এগুলাতে কি কি চাচ্ছে। এখন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, আপনার 4 বছর পর পরে পার হতে হতে কিন্তু এই মানে যে কোয়ালিফিকেশন চাচ্ছে সেগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন দেখা যাচ্ছে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আসলে নর্মাল ওই আপনার নাইট বাইস এটা ওটা এগুলাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের ইয়াতে থাকতো। এখন হচ্ছে ওই অনেক বেশি কিছু চায়, যেমন এলএলএম এর বিষয়ে জানা থাকতে হবে এরকম চায়, বা আরো অনেক ব্যাপার থাকে। তারপরে হচ্ছে ডেপ্লয়মেন্টের ওইগুলো হচ্ছে আপনার চায়। তো আপনি লিঙ্কডইনের ওই পোস্ট গুলা থেকে বুঝতে পারবেন যে আপনার কি কি হচ্ছে জানতে হবে। এরপর আপনি একটা রোড ম্যাপ হচ্ছে প্রিপেয়ার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা সাবজেক্টিভ, মানে আপনার জন্য আপনাকে নিজেই প্রিপেয়ার করতে হবে। কারণটা কি, কারণটা হচ্ছে আপনি এখন আছেন অনার্স ফার্স্ট ইয়ারে, আর এই এলএলএম আসার কারণে আমাদের হচ্ছে ধরেন ইন্ডাস্ট্রির যে আপনার স্ট্যাক গুলা এখনো স্টেবল হয়নি। দেখা যাচ্ছে আমি 1 বছর আগে যেই স্ট্যাক গুলা নিয়ে কাজ করতাম বা যে মডেল গুলা নিয়ে কাজ করতাম, এখন আর ওইগুলা নিয়ে কাজ করছি না, এখন নতুন ভার্সন আসছে, ওইগুলা নিয়ে কাজ করছি। প্রিন্সিপাল হয়তো ধরেন সেমই আছে, বাট অন্য জিনিস আমাকে শিখে কাজ করতে হচ্ছে। তো আপনি যদি একটা নির্ধারিত স্ট্যাক ফলো করতে চান বা শিখতে চান,
তাহলে ধরেন আপনার জন্য হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। বাট আমি বলবো যে যেহেতু আপনি এখন ফার্স্ট ইয়ার আছেন, আপনার জন্য বেস্ট হচ্ছে মেশিন লার্নিং এর বেসিক জিনিসগুলো শেখা। আপনি ডাটা সায়েন্টিস্ট বা যেই ইয়াতেই পরবর্তীতে তাহলে কি করবেন, শিফট করতে পারবেন যদি বেসিক জিনিসগুলো আপনার শেখা থাকে আর কি। আর অনেক রোড ম্যাপ আপনি পাবেন ইউটিউবে, হচ্ছে গিটহাবে বা মিডিয়ামের বিভিন্ন আর্টিকেল থাকে যে মেশিন লার্নিং বা ডাটা সায়েন্সের হচ্ছে মানে রোড ম্যাপ গুলো কি কি। এইগুলো আপনি একটু পড়বেন, কিংবা এই পোস্ট গুলা আপনি একবার পড়ে চ্যাট জিপিটি কে দিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি তো এরকম একটা পোস্ট করলাম, তো আমি তো বের হবো আরো 3 বছর পর, তখন কি কি স্ট্যাক আসতে পারে বা ওইটার জন্য আমাকে এখন কি কি পড়তে হতে পারে। তখন চ্যাট জিপিটি দেখবেন নিজেই আপনাকে ও বলে দিচ্ছে, তখন ওই সিস্টেম অনুযায়ী আগালে আপনার হচ্ছে বেটার হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, হ্যান্ড রেজ করে আছেন আবির ইহসান ইভান। জি, আসসালামু আলাইকুম। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বলে আমার কথা হচ্ছে যে আমি ইউনিভার্সিটির সেকেন্ড লাস্ট সেমিস্টার আছি। আমি রিসেন্টলি একটা প্রতিষ্ঠানে এনএলপি ইন্টার্ন হিসেবে জয়েন করেছি। তো আমাদের মেশিন লার্নিং এর দিকে অনেক ঝোঁক আছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না যে এনএলপি দিয়ে আসলে ফিউচার কতটুক মানে একটা ক্যারিয়ারের জন্য ভালো হতে পারে, নাকি এটার সাথে কি আমি অন্য মেশিন লার্নিং এর ডোমেন সেগুলো কি আমি এক্সপ্লোর করবো নাকি? মাজিদুল ইসলাম ভাই আছেন? জি মাজিদুল ভাই কি অ্যান্সার করতে পারবেন নাকি? জি জি sure, আমি বলছিলাম। জি, তো আহ, আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনি বর্তমানে এনএলপি নিয়ে কাজ করছেন বা আপনি ভাবছেন যে এই বিষয়টা নিয়ে ফিউচারে কতটুকু আগানো যায়। তো সবকিছুর আসলে দেখেন একটা শুরু আছে বা একটা স্টেপ আছে। অনেকে হয়তো বলে বর্তমান সময়ে কোডিং সাপোর্ট হিসেবে বা অ্যাসিস্ট হিসেবে, যেমন অনেকে চ্যাটজিপিটি, ক্লড বা হচ্ছে কার্সর, এগুলো অনেক বেশি ব্যবহার করে। বাট যখন এগুলো বাল্ক আকারে মানুষজন ব্যবহার করে তখন বেসিকটা না জানলে, যে প্রবলেমটা ধরেন আপনি যদি বেসিক জানেন, অর্থাৎ এই একটা প্রবলেম আপনার সলভ করতে সময় লাগবে 1 থেকে 2 ঘন্টা, বেসিকটা জানা না থাকলে সেম প্রবলেমটা আপনি হয়তো 2 দিন 3 দিনেও স্টাক হয়ে থাকবেন। আমরা যখন ইনিশিয়াল কাজ করেছি তখন এখন যেসব সমস্যা হয়তো 10 মিনিট 1 ঘন্টা বা 2 ঘন্টা সলভ হয়ে যাচ্ছে, একটা সময় ছিল যে জাস্ট ওই সকল সমস্যাই সলভ করতে 2 দিন 3 দিনও সময় লেগেছে। তো যেহেতু আপনার বর্তমান সময়টা শুরু, তোয়েল, আপনি যে বিষয়ে কাজ করছেন অবশ্যই কিছু না কিছু আপনি ধারণা এই বিষয়ে পাবেন এবং কিছু অভিজ্ঞতা অর্জন করবেন। এটার সাথে সাথে আপনি জেনারেটিভ এআইটা এটাও ভিতর থেকে আপনি মানে আপনি ওন পার্সোনাল ইনিশিয়েটিভে শেখার চেষ্টা করেন। আর এইটাই জাস্ট আমি সাজেস্ট করব। আর ডেটা বিষয়ে একজন ভাই জানতে চেয়েছিলেন, আম, তো রাকিব ভাই বেশ ভালো উত্তর দিয়েছেন বিষয়টা নিয়ে। তো আমি কিন্তু প্রথম আমার এআই বা এমএল এগুলোর হাতে খড়ি হয় হচ্ছে এইচআর ভেঞ্চারে। সেখানে আমি ইন্ডাস্ট্রিয়াল ডেটা সায়েন্সই প্রথম শিখেছিলাম। তো ডেটা সায়েন্সের ব্যাপারগুলোতে আসলে সবসময় মাথায় রাখা উচিত যে আপনি বর্তমানে যেটা করতেছেন, আপনি বললেন যেগুলো যে পাইথন কিছু লাইব্রেরি কথা বা এর কথা, ফ্রেমওয়ার্কের কথা, এগুলো কাজের পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এখন মানে ওন ইনিশিয়েটিভ, এটা যে সবার ক্ষেত্রে কাজ করবে এমন না। আমার ক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম বা যখন জব সেক্টরে ঢুকিনি, তখন প্রচুর পার্সোনাল প্রজেক্টে সময় দিয়েছি যে একটা কিছু শেখার জন্য, বা এমনি একটা সমস্যা নিজে মাথা থেকে ক্রিয়েট করেছি যে এরকম একটা প্রবলেম, এটা কিভাবে সলভ করা যায় বা এটা কি করার চেষ্টা করেছি তখন থেকে। তো এইটা আপনি চাইলে চেষ্টা করতে পারেন। আম, যদি যখন আপনি বুঝবেন যে আপনি বা আপনারা যারাই আছেন, যারাই ডেটা সায়েন্সের দিকে আহ, বা হচ্ছে ডেটা ড্রিভেন এআই, এআই শুধুমাত্র যেমন জেনারেটিভ এআই আছে, তেমন এআই এর আরেকটা টার্ম যেটা অনেকেই আসলে আহ, মানে ওইভাবে হয়তো ফোকাস করে বলে না, সেটা হচ্ছে ডেটা ড্রিভেন এআই। সো এআইটা কিভাবে ডেটার সাথে মুভ করে বা এর সাথে কিভাবে জিনিসটা রিলেটেড হয়, এই জিনিসটা অনেকে আসলে ওভারলুক করে দেয়। আমার মতে এটাও আসলে অনেকের মাথায় রাখা উচিত। এবং ডেটা ড্রিভেন এআই এই বিষয়টা ভালো করতে গেলে আপনারা যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত পড়াশোনা করছেন বা নিজের উদ্যোগে জানতে চান, শিখতে চান, সেক্ষেত্রে আপনারা কিছু মডেল আছে ইউজ করে দেখতে পারেন, যেমন অ্যারিমা আছে
সারিমা, প্রফেট, অর্থাৎ টাইম সিরিজের কিছু ব্যাপার স্যাপার আছে। প্লাস হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, আগে হচ্ছে ডেটাগুলো ভিজুয়ালাইজ করা ভালো মতো শিখি, যে আমার কাছে খুব বড় অ্যামাউন্টের কিছু ডেটা আছে, আমি কিভাবে এগুলাকে চাঙ্ক আকারে ভাগ করবো, দেন ওই চাঙ্ক গুলাকে কিভাবে আমি প্রসেস করব, আমি কিভাবে একটা ডেটা পাইপলাইন প্রসেস করব, কিভাবে হচ্ছে ইটিএল করব। তো এই যে বিষয়গুলো আছে, এইগুলো সম্পর্কে একটা পরিষ্কার বা স্পষ্ট ধারণা আসলে নেওয়াটা দরকার। কারণ এখন অনেকেই আসে, ইভেন আমি মাঝে মাঝে একটা দুটো ইন্টারভিউ বসলেও আমি দেখি যে যারা ক্যান্ডিডেট আসে, মানে হাগিং ফেস, গ্রক, এই জিনিসগুলোর প্রতি তারা অনেক বেশি যে আমি জেমিনাই ব্যবহার করছি, ইয়া ব্যবহার করছি, বাট খুব বেসিক কিছু কোশ্চেন করলে, বাট বেসিক কোশ্চেন গুলো ওইগুলোতে তাদের কিন্তু একদমই আইডিয়া কম। আর এখন যারা মোটামুটি রিক্রুট করতেছে বা ইন ফিউচারও আশা করি যারা রিক্রুট করবে, তাদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকবে একটা ক্যান্ডিডেট বেসিক ঠিক কতটা জানে, যে একটা মেশিন লার্নিং প্রবলেম আসলে এখন জেনারেটিভ এআই আগের এআই থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং আই থিঙ্ক এটা 1-2 বছরের মধ্যে আবার আগের পর্যায়ে চলে যাবে। কারণ আগে একটা সময় ছিল আমাদের কাছে সব থেকে বড় মাথা ব্যথার ব্যাপার ছিল আমার প্রবলেমের জন্য, আমার যে একটা প্রবলেম আছে এই প্রবলেমটা সলিউশনের জন্য সবচেয়ে ভালো মডেল কোনটা বা কোন অ্যালগোরিদমটা সব থেকে ভালো হইতে পারে। এখন জেনারেটিভ এআই মোটামুটি সবকিছুর একটা সামারাইজ গুড সলিউশন প্রোভাইড করে। তো এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ইন ফিউচার এটা আসবে যে মডেলের বেঞ্চমার্কিং হবে, এবং কোন মডেল কোন ফিল্ডে কোথায় ভালো পারফর্ম করে ওই অনুযায়ী মডেলগুলা আলাদা আলাদা করে সেপারেট করে নেওয়া, এবং ঠিক স্পেসিফিক কাজগুলোর জন্য স্পেসিফিক ওই মডেলগুলো ওই রকম এজেন্ট দিয়ে তৈরি করা, এগুলো আসলে বেশ গুরুত্ব হয়ে দাঁড়াবে। আর এই জন্য আমি আসলে আপনাদেরকে আসলে এক জিনিসের মাধ্যমে অনেকগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি, যে এই জন্য আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন অনেক বেশি হাই টেকনোলজিতে এখন জাম্প করার দরকার নেই। আপনারা বুঝবেন যে যখন না আমরা বেসিকে অনেকটাই ফাইন টিউন, আমি জানি এসবিএম কি, আমি জানি কিভাবে ইয়া কাজ করে, মানে কোন জায়গায় হচ্ছে সিএনএন এর থেকে আরএনএন বেটার পারফর্ম করে, কেন আমাকে এখানে সিএনএন এর বদলে আরএনএনটাই ব্যবহার করতে হবে, কেন এই জায়গায় আমার নর্মাল মডেলের থেকে কেন আমার এরিমা অথবা স্যারিমাটা বেটার করবে, বা কেন প্রফেট মডেলটা আমার ভালো কাজ করতে পারে। এই কেনগুলোর উত্তর নিজেদের কাছে নিজেদের থাকতে হবে। যখন থাকবে তখন আপনাদের নলেজটাও যেমন ভালো হবে, তেমন একটা ইন্টারভিউ বোর্ডও অ্যাটলিস্ট জব হওয়া না হওয়া উপরওয়ালার উপর, বাট অ্যাটলিস্ট পার্সোনালি স্যাটিসফাইড থাকতে পারবেন যে আমাকে যেগুলো জিজ্ঞেস করা হয়েছে আমি সেগুলো অ্যান্সার করতে পেরেছি। বা জেনারেটিভ এআই যে ইয়েগুলোতে তৈরি, বার্ড কেন ভালো বা লামা কেন ভালো, এই যে পার্থক্যগুলো, এই বেসিক ব্যাপারগুলো আমি আসলে সবাইকে এই জন্য রিকোয়েস্ট করবো যে আপনারা যারা এখন নতুন শুরু করছেন ক্যারিয়ার, আপনারা বেসিকটার প্রতি অনেক বেশি জোর দেন। বেসিক ভালো না থাকলে ইন ফিউচার যেরকম দিকে যাচ্ছে ম্যাক্সিমাম কোডিং হেল্প, কোডিং সাপোর্ট পাওয়া যাবে, এটা অবশ্যই আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। কিন্তু ওই যেটা বললাম যে যদি একদম বেসিক আইডিয়া গুলো না থাকে, তখন হয়তো যে সমস্যাটা 2 ঘন্টা 3 ঘন্টা সলভ পসিবল, সেটা 2-3 দিনও সলভ করা সম্ভব না। এইটাই জাস্ট আমার কিছু বলার। আপনারা কি আপনাদের অ্যান্সার পেয়েছেন? ওকে। মাসুদুল ভাই, চ্যাটে একটা কোশ্চেন ছিল তানজিম শাহরিয়ারের কাছে। জি, আমি দেখছি কোশ্চেনটা। আমি কোশ্চেনটা একটু পড়ি যাতে সবাই আসলে জানতে পারে। আমি 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী। আমি বেসিক ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং শিখেছি ওস্তাদ প্ল্যাটফর্মের মাধ্যমে। যেহেতু এখন আমার এক্সপ্লোরেশনের সময়, আমি এক্সপ্লোর করে খুব ইন্সপায়ার্ড হলাম। তো আমার ইচ্ছে বাহিরে পড়া আন্ডার গ্রাজুয়েট, সেক্ষেত্রে আমার কি মেশিন লার্নিং নিয়ে পড়া উচিত নাকি আরো কিছু টেকনোলজি এক্সপ্লোর করার জন্য সিএসসি পড়া উচিত। আমি ওয়েব ডেভ, সাইবার সিকিউরিটি এক্সপ্লোর করেছি, আমার মেশিন লার্নিংই পছন্দ হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার সাথে একটা ছোট্ট মিল আছে আমার ক্ষেত্রে। আমিও অনেক কিছু আসলে ট্রাভেল করেছি, ট্রাভেল করে যা বুঝলাম ওয়েব আমার জন্য না, আর হচ্ছে নর্মাল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এইটাও আমার জন্য একেবারে টোটালি না। তা আপনি বেসিক যেটা অ্যানালাইসিস শিখছেন, মেশিন লার্নিং শিখছেন, সেটা বেশ ভালো। উস্তাদ প্ল্যাটফর্ম থেকে আমি জাভা শিখেছিলাম, প্ল্যাটফর্মটাও বেশ ভালো। তো তো যেহেতু আপনি ইন্সপায়ার্ড এই বিষয়ে জানতে চান, তো আপনি আসলে প্রশ্নটা আপনার আসলে এই ক্ষেত্রে একটু যেমন ছিল যে আপনার ইচ্ছা আপনি বাইরে পড়াশোনা করবেন আন্ডার গ্রাজুয়েট, তো সেই ক্ষেত্রে মেশিন লার্নিং এআই নিয়ে আপনার পড়াশোনা করার জন্য অবশ্যই আপনি আসলে বাইরে পড়াশোনা করেন বা দেশে আপনি যদি ক্যারিয়ার করতে চান অবশ্যই সেই বিষয়ে আপনি ফোকাস রাখতে পারেন। আর সিএসসি পড়া নিয়ে আসলে স্টুডেন্টদের মাঝখানে একটা মানে বেসিক মিসকনসেপ্ট আছে। তো যাই হোক, মানে যারা হয়তো বা এখানে আছেন অনেক সিনিয়র অনেকে আছেন, একটা সময় ছিল যে আমরা যারা সিএসসি পড়তাম, সিএসসি পড়া মানেই হচ্ছে কেউ এসে বলতো যে ভাই ফেসবুকে একটু হ্যাক করে দেন। তো
আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটি পড়াটা হচ্ছে আমাদের জীবনের জন্য কাজে লাগবে। আপনি সবসময় তো জুনিয়র পোস্টে কাজ করবেন না, আপনি একটা সময় সিনিয়র হবেন। তখন আপনাকে জানতে হবে যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কিভাবে হয়, কিভাবে একটা টাইম ক্যালকুলেট করতে হয়, যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কেমন টাইম প্রয়োজন বা কেমন ইয়া দরকার, বা একটা কোডের মধ্যে কতটুকু লাইন থাকলে বা কত সাইজের একটা ফাইল হলে সেটা হচ্ছে মানে আমার ওয়েবে বা আমি যখন এটা একটা ক্লাউডে দিব তখন সেটা রেসপন্স টাইম কি কম আসতে পারে নাকি বেশি আসতে পারে। তো এগুলো অ্যানালাইসিসের জন্য আপনার ইউনিভার্সিটি পড়াটা খুব প্রয়োজন। বাট ইউনিভার্সিটি থেকে আপনি বাংলাদেশে যদি, আমি বাইরে তো আসলে পড়াশোনা করিনি, so আমি ওই বিষয়ে আহ, মানে অত আইডিয়া আমি দিতেও পারবো না। তা বাংলাদেশে আমি যতটুকু মানে আমি দেখেছি, জানি যে আমি হয়তোবা আমার বন্ধু বান্ধব যারা বুয়েটেও পড়াশোনা করছে বা অন্যান্য আদার্স ইউনিভার্সিটি, ব্র্যাক বলেন, আইআইটি বলেন, নর্থ বলেন, যেখানে বলেন পড়াশোনা করেছে, ইউনিভার্সিটি থেকে কেউ আসলে ইন্ডাস্ট্রিয়াল কোনো নলেজ গেইন করেন। এটা আমি একান্ত ব্যক্তিগতভাবে মনে করি। এখানে আমার সাথে আরো এক্সপার্টরা আছেন যারা অলরেডি নানা ফিল্ডে নানা জায়গায় আছেন। বাট আমি পার্সোনালি ফিল করি যে আসলে ইউনিভার্সিটির পক্ষে সেটা সম্ভব না যে তাদেরকে বেসিক করিয়ে একসাথে একটা 4 মাসের কোর্স বা একটা 6 মাসের কোর্স ওরা হচ্ছে ওইখানে একটা মানুষকে এক্সপার্ট করা। যেমন এআই একটা ফিল্ড ইউনিভার্সিটিতে আমার সময় 4 মাসের সেমিস্টারে একটা কোর্স হিসেবে ছিল। তা ওই 4 মাসের একটা কোর্স থেকে আমি আসলে ওইভাবে, এটা কোনোভাবে সম্ভব না যে ওইখান থেকে টোটালি শিখে ফেলা। তো সিএসসি যদি আপনি পড়তে চান আপনি পড়তে পারেন, বাট এই ফিল্ড গুলোতে যে আপনি পড়াশোনা করতে গেলে বা আপনি জানতে গেলে আপনার সিএসসি থাকতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি যদি বাইরের কান্ট্রি বা বাইরের দেশের বিভিন্ন কোর্স দেখেন, এআই মেশিন লার্নিং রিলেটেড কোর্স গুলোতে কিন্তু হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ছেলে মেয়েরাও কিন্তু হচ্ছে এই বিষয়ে পড়াশোনা করছে, এবং এআই ফোকাস বা এআই বেসড স্ট্যাটিস্টিক্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করছে। তো শুধুমাত্র বাইরের দেশে বা আম, বাংলাদেশ হলেই যে আপনি শুধু সিএসসি পড়লেই এই ক্যারিয়ারে যেতে পারবেন এমনটা না। আপনি অন্য সাবজেক্ট থেকে পড়াশোনা করে আপনি এই ক্যারিয়ারে যেতে পারবেন যদি আপনার মোটিভেশন থাকে এবং ইচ্ছা থাকে। আম, অনেকেই হয়তো এখন ব্যাপারটা কিভাবে নিবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়, আমরা হয়তো অনেক মোটিভেশন নিয়ে অনেক বেশি সামনে থাকি। যেমন আমার কাছে একটা সময় সাইবার সিকিউরিটি ছিল সব থেকে বড় মোটিভেশনের ব্যাপার। আমি প্রচুর লিনাক্স নিয়ে কাজ করেছি, বিভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেছি, কালি লিনাক্স প্যারট হয়েছে। এখন কাজ করছি অন্য কিছু নিয়ে। আসলে সময়ের সাথে বয়সের সাথে মানুষের পছন্দটাও পরিবর্তন হয়। বিভিন্ন দিক এক্সপ্লোর করা ভালো, এতে প্রচুর নলেজ বাড়ে মানুষের বিভিন্ন ফিল্ডে। আপনি আপনি যখন কাজ করতে যাবেন কোথাও, বা আপনি যখন কোথাও ইনভলভ হবেন, জব করবেন, তখন বুঝবেন যে আপনার এদিক থেকে আপনার নলেজটা বেশ হাই হচ্ছে বা রিচ হচ্ছে। বা 5টা জিনিস বললে হয়তো আপনি একটা সলিউশন দিতে না পারেন, বাট কি বিষয়ে কথা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে সেটা বুঝতে পারবেন। আর এই কনসেপ্ট আমি ভাঙতে চাই যে সিএসসি পড়লেই শুধুমাত্র এএমএল নিয়ে কাজ করতে হবে এমন না, সিএসসি ছাড়াও অন্য সাবজেক্টে পড়তে পারে, সিএসসি থেকেও হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটিতে পড়াশোনায় আপনাকে হচ্ছে আপনার জীবনের জন্য বা একটা জবের জন্য যেটা প্রয়োজন সেটা পুরোপুরি আপনাকে দিতে পারবে না। বা সেটা আসলে আমাদের কারিকুলাম বলেন বা বাইরের কারিকুলাম বলেন, মানে কোনো অনুযায়ী আসলে ফুললি দেওয়া পসিবল না। বাইরের দেশে কিছু ব্যাপার স্যাপার কাজ করে, যেমন বাইরের দেশে প্রচুর প্রজেক্ট বেস কাজ হয়, ওইখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের সাথে একটা কোলাবোরেশন থাকে ক্যান্ডিডেটদের। এগুলা আমার জাস্ট শোনা বা দেখা, আমি তো ফিজিক্যালি গিয়ে দেখিনি, বাট আমি যতটুকু জানি এই এই নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই হিসাবে আপনি চাইলে অবশ্যই আহ, আপনি ইয়া করতে পারেন। আর বাংলাদেশে আমি যতটুকু জানি আপনি সিএসসি বা এআই এগুলো মেজর হিসাবে মনে হয় না এখন পর্যন্ত তেমন কোনো সাবজেক্টে ইউনিভার্সিটি গুলোতে নেওয়া হয়। এমএসসির ক্ষেত্রে কয়েকটা ইউনিভার্সিটিতে মেজর হিসেবে নেওয়া যায়, তবে হাতে গোনা বেশ কম। যেমন ইস্ট ওয়েস্ট বা হচ্ছে ইউআইইউ ছাড়া আমার জানার মতো অন্য কোথাও আসলে মাস্টার্স এমএসসি তেও আসলে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স ছাড়া, মানে শুধু এই দুটো ইউনিভার্সিটি সম্ভবত বাংলাদেশে অফার করে যারা হচ্ছে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স এগুলোতে হচ্ছে মাস্টার্স এ মেজর আসলে অ্যালাউ করে বা মেজর এই বিষয়ে পড়ান। কারণ ফ্যাকাল্টিও বাংলাদেশে মোটামুটি এই রিলেটেড খুব কম, যারা করেন রিসার্চ ম্যাক্সিমামই বাইরে থাকেন, বাংলাদেশে অথবা লোকাল কোর্স গুলো তারা নেন না। তো এই হচ্ছে উত্তর। আপনার যদি আরো কোনো কনফিউশন থাকে আপনি অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, ওয়েবসাইটে লিখতে পারেন। আচ্ছা, আপনি আবার লিখেছেন আমি শুধু পড়ি এবং পরে দেখা গেল আমার জন্য ও টেক স্ট্যাক দরকার ছিল, কিন্তু আমি সেফে থাকার জন্য কি সিএসসি পড়া উচিত কিনা। আচ্ছা, সেফে থাকার জন্য সিএসসি এইটা আসলে একটা মানে মিসকনসেপ্ট। আপনি আসলে সব জায়গা থেকে ইয়া করতে পারেন। সেফে থাকার জন্য বলতে যেমন হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে আপনার জব ফিল্ড বাংলাদেশে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার সেই ফিল্ড হিসেবে সিএসসি পড়াটা বেটার।
বাংলাদেশে অনেক জায়গাগুলোতে গ্রাজুয়েট মানে জবের ক্ষেত্রে বিশেষ করে গ্রাজুয়েশনের সাবজেক্টটা ম্যাটার করে, বাট ম্যাক্সিমাম কোম্পানিতে আবার আমি অনেক কোম্পানি দেখেছি যেখানে এগুলো ম্যাটার করে না। প্রিভিয়াস জব সেক্টরে আমি যখন প্রথম ইউনিভার্সিটি ফাইনাল সেমিস্টার শেষ করেছিলাম তখন আমি জবে জয়েন করি। ওনারা জানতেও চাই যে আমি কি নিয়ে পড়াশোনা করেছি, এবং আমার অফিসে সব থেকে ভালো যিনি হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপার ছিলেন তিনি পড়াশোনা করেছেন ল নিয়ে। আরেকজন ছিলেন যিনি ব্যাকএন্ড ডেভেলপার, তিনি কুয়েট থেকে সরি খুলনা ইউনিভার্সিটি থেকে তিনি পড়েছিলেন সম্ভবত ইংলিশ বা কেমিস্ট্রি এরকম একটা সাবজেক্ট ছিল। তো সেফ সাইড আসলে আপনাকে নিজের নিজের জন্য নিজের সেফ সাইড করতে হবে। তবে যদি হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনার জন্য সিএসসিটা বেটার, আসলে সিএসসি পড়ে টোটাল কনসেপ্ট পাবেন। হয়তো বা আপনি এখন যে এক্সপ্লোরটা করতেছেন সিএসসি পড়লে আপনার এক্সপ্লোরটা বেশি করা হবে। হয়তো আপনি এই থেকে আরো কোনো কিছুতে আপনি অনেক ইন্টারেস্টেড বিল করতে পারবেন বা খুব ইন্টারেস্ট আপনি নিতে পারবেন। তো আমি যদি আমার আরেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, তো আমি প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি আমার university-তে। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি কলেজের ফিজিক্স বা ম্যাথ পড়াতাম। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে বা পরে এই সময় বলতো ভাইয়া কোন সাবজেক্ট পড়লে সব থেকে বেটার হয়, নাকি সিএসসি পড়লে ভালো হবে, বা নাকি ভাইয়া মানে ট্রিপলি পড়বো নাকি মেকানিক্যাল পড়বো, মানে প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি। তো এই যে কনসেপ্ট যে আমি হয়তো একটা সাবজেক্টে পড়লে সেই সুদে পড়লে মনে হয় জীবনে গেইন হয়ে যাবে। দেখেন আমি মনে করি ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার হচ্ছে দুই রকম, একটা সার্টিফিকেট হচ্ছে রিয়েলি প্রবলেম সলভ। ইঞ্জিনিয়ারের থাকতে হবে প্রবলেম সলভার। মানুষের যে কোনো সমস্যা হয়েছে যে আমার নদী এই পার থেকে ওই পারে যাইতে হয়, আমি নৌকা দিয়ে যদি যাই তাহলে আমি সহজে যাইতে পারি। মানুষ ফার্স্টে নৌকা বানালো, এরপর দেখলো নৌকা ডুবে যায়, ঝামেলা হয়, মানুষ চিন্তা করলো একটা রাস্তা বানায়। এরপর আসলো আর্কিটেকচার, এসে সে একটা রাস্তা বানালো, ব্রিজ বানাইলো। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন বা হচ্ছে সাবজেক্ট যেটাই থাকুক না থাকুক, আপনি যদি ওইটা প্রপারলি ওইভাবে পড়ার মতো করে করতে না পারেন বা শেখার মতো করে শিখতে যদি না পারেন, তাহলে আসলে আপনি সিসি পড়েন বা অন্য যেটাই পড়েন আসলে সবকিছুই মানে ফিকে হয়ে যাবে। এইটার আসলে আর কোনো কালার থাকবে না। তো যদি ধরে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে সিএসসি যদি পড়তে হয় তাহলে সিএসসি পড়ার মতো পড়তে হবে। আহ, যেখানে আমার ইউনিভার্সিটিতে সিজি বা গ্রেডও আমার ভালো থাকতে হবে, এবং আমাকে ইন্ডাস্ট্রি বা মার্কেটে কি চাচ্ছে, যেমন রাকিব ভাই বলেছিলেন যে সেখানটা ফলো করা, যে জব মার্কেট ঠিক কোথায় ড্রাইভ করতেছে, কি আছে আমার কাছে জব মার্কেট, ওই জিনিসটার প্রতি ফোকাস রেখে যে আমাকে বেসিকটা জানার জন্য বা আমাকে আমার নিজের জ্ঞান অর্জনের জন্য আমার ইউনিভার্সিটি থেকে এই জিনিসটা নিতে হবে, এবং মার্কেট অ্যানালাইসিস জন্য এই জিনিসগুলো দরকার, আমাকে এটা কোথায় গেলে শেখা যায়, কিভাবে শেখা যায়, সেগুলো নিয়ে আমাকে আইডিয়া নিতে হবে। এটাই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। ওকে, থ্যাঙ্কস থ্যাঙ্কস মাজিদুল ভাই। Okay, আমি যদি এটাতে কিছু অ্যাড করি, আপনি যদি অ্যাব্রোডে ব্যাচেলর করেন সেইটা বেশ কিছু ইউনিভার্সিটিতে আপনার সরাসরি এআইএমএল প্রোগ্রাম আপনি পাবেন। আর সিএসসি প্রোগ্রাম তো মোটামুটি সব ইউনিভার্সিটিতে আছে। আমার সাজেশন থাকবে, যদি এআইএমএল প্রোগ্রামে আপনার আপনি অফার লেটার পান তাহলে সরাসরি ওখানে চলে যান, বা আপনার যদি মনে হয় যে কারিকুলামটা আপনার সাথে অ্যালাইন করে তাহলে এআইএমএল রিলেটেড প্রোগ্রামেই যান। আর যদি না হয় তাহলে সিএসসি প্রোগ্রামে যাবেন। এমন না যে সিএসসি প্রোগ্রামে গেলে এআইএমএল প্রোগ্রামগুলোর যে মানে ফোকাসড কারিকুলাম গুলো আছে ওগুলো আপনি একেবারেই মিস করবেন, আপনার ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে, এরকম না। আপনি সিএসসি থেকেও এআইএমএল এর জন্য যে জিনিসগুলো লাগে ওগুলো শিখতে পারবেন। আবার এরকমও না যে আপনি এআইএমএল প্রোগ্রামে আছেন, সিএসসি তে হয়তো আপনি 2-4টা কোর্স একটু বেশি পাইলেন, সিএসসি এর অন্যান্য কনসেপ্ট গুলো আপনি জানতে পারলেন, একটু এক্সপ্লোর করার সুযোগটা বেশি। এর জন্য আপনি একদম আপনার ক্যারিয়ার একদম রিস্কে পড়ে যাবে, এরকমটাও হবে না। আপনি এএমএল প্রোগ্রামে যে আপনার যেদিকে আপনার ইন্টারেস্ট বিল্ড হয় তখন ওইদিকে আপনি চলে যাবেন। শুধু এএমএল এ থাকলেও আপনার ক্যারিয়ারে কোনো রিস্ক নাই। এর পাশাপাশি হয়তো বা আপনি শুধু কিছু ব্যাকইন্ড নলেজ নিতে পারেন সেফ থাকার জন্য। ওকে, এখন আমি যারা হ্যান্ড রেজ করেছেন ওখানে আমি চলে যাব, বাট আমি রাকিব ভাইকে বলবো যে এই যে কমন থিংস একজন উনি হচ্ছে একটা টেক্সট করেছেন, ওনার অ্যান্সার ওনার টেক্সট একটু পড়তে যাতে এরপর অ্যান্সার করতে পারেন। আর এর উপরে একটা টেক্সট ছিল মাজহারুল কামাল, ওনার অ্যান্সার তো খুব সম্ভবত মাজিদুল ভাই দিয়ে দিয়েছেন, তো স্কিপ করতেছি। বাট মাজহারুল কামাল, আপনার যদি আরো কনফিউশন থাকে তাহলে আপনি আরেকবার টেক্সট করতে পারেন। ওকে,
এখন হ্যান্ড রেজ করে আছেন ইমন, হাসান ইমন, আপনার কোশ্চেনটা যদি একবার করতেন। জি ভাই, ভাই আমার কোশ্চেন ছিল যে অ্যাজ এ ইন্টার্ন হিসাবে আমি যেখান থেকে মানে নর্মালি তো হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য কিছু মানুষ ইন্টার্নশিপ করে, তো এই ক্ষেত্রে আমি কোন ধরনের জেনএআই প্রজেক্ট গুলা রাখতে পারি, যেমন হচ্ছে মেডিকেল চ্যাটবট বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, এছাড়া আর কোন কোন মানে বেজের আমি রাখা উচিত? শুধুমাত্র জেনএআই রিলেটেড? জেনএআই, এআই এজেন্ট, মানে এজেন্টিক এআই এগুলার ভিতরে। ওকে, আমার মনে হয় যে মাজিদুল ইসলাম ভাই, আরেকবার আপনি হয়তো অ্যান্সারটা করতে পারবেন ভালো মতো। জি, কাইন্ডলি একটু যদি আবার কোশ্চেনটা রিপিট করা যেত। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাজ এ ফ্রেশার হিসাবে সে রিজুমিতে জেনারেটিভ এআই রিলেটেড কোন ধরনের প্রজেক্ট গুলা তার রাখা উচিত, যেমন একটা মেডিকেল চ্যাটবট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চ্যাটবট, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, মানে এছাড়া আর কোন কোন ইয়াগুলা রাখা উচিত যাতে প্রজেক্ট সিমিলারিটি না আসে, বা কোনটা রিলেভেন্ট। অনেক সময় দেখা যায় যে প্রজেক্টটা অনেক সুন্দর বা অনেক রিলেভেন্ট, বাট ওইটা আসলে ফ্রেশারদের জন্য না, বা মানে রিক্রুটার ওইটা ভালোভাবে দেখেন না। তো আমি চাচ্ছিলাম যে এরকম একটা লিস্ট বা একটা মানে আউটকাম চাই, যেই মানে যে জিনিসটা ফলো করে আমি প্রজেক্ট তৈরি করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারি যে আমি যখন একটা ক্যান্ডিডেট সিলেকশন করি, যখন এইচআর টিম থেকে আমার কাছে কোনো ডকুমেন্টস পাঠায় বা একজনের একটা সিভি পাঠালো যেখান থেকে 5টা ক্যান্ডিডেট বাছাই করে, তো আমি তখন কি দেখি যে একটা ক্যান্ডিডেটের এখানে বেসিক কিছু থাকা লাগবে, যে বেসিক কিছু প্রজেক্টে সে পার্সোনালি কাজ করেছে। আর জেনারেটিভে আপনি যেটা বলেছেন যে এই সকল প্রজেক্ট গুলো কমন, অবশ্যই আপনি রাখতে পারেন, অবশ্যই এই জিনিসগুলো বেশ কমন রাখতে পারেন। আম, আশা করি এইগুলোই আসলে যথেষ্ট, তবে এই সাথে কিছু আপনার বেসিক প্রজেক্ট গুলো আপনার রাখা উচিত। যেমন হচ্ছে কিছু বেসিক যে লাইব্রেরি গুলা বা প্রিভিয়াস ওল্ড কিছু মডেল আছে। আর যারা খুব বিগিনিং লেভেলে শুরু করেন তারা অনেকেই অথবা মডেল ফাইন টিউনিং নিয়ে অনেক বেশি কাজ করা হয় না, কারণ এগুলা বেশ কস্টলি ব্যাপার স্যাপার রয়েছে, স্যান্ডবক্স পারচেস করা বা মডেল আলাদা করে রান কোডে বা অন্য জায়গায় নিয়ে কাজ করা। তো এইগুলা ক্ষেত্রে আপনি যেগুলো রাখছেন বা যেগুলো রাখতে চাচ্ছেন, এই বেসিক এগুলো জাস্ট এনাফ, গুড। অথবা আমি আমি আমার ক্ষেত্রে যেটা করতাম শুরুর দিকে, আমি কিন্তু প্রচুর ইউটিউব ফলো করতাম। ইউটিউবে যে ফ্রি কিছু ভিডিও থাকতো, যে ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ কিছু প্রজেক্টে কাজ করানো করা হতো, তো ওগুলো দেখেও কিন্তু আমি কাজ করতাম। তো এইগুলো অবশ্যই রাখতে পারেন, তবে আমি বারবার একটা জিনিসই বলবো যে বেসিক যেগুলো আছে বেসিক গুলা কিন্তু ভোলা যাবে না, বেসিক অবশ্যই স্যার, রাখতে হবে। স্যার এক্ষেত্রে জেনআই ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি মানে প্রেডিকশন অ্যানালাইসিস, তারপর রিগ্রেশন ক্লাসিফিকেশন বা রিকমেন্ডেশন রিলেটেড প্রজেক্ট রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে অবশ্যই রাখতে পারেন। তবে হ্যাঁ, এখন বাংলাদেশে প্রচুর কিন্তু হেলথ কেয়ার প্রোডাক্টের দিকে বা হেলথ রিলেটেড যে প্রোডাক্ট গুলো রয়েছে বা এই ফোকাস রয়েছে, প্লাস হচ্ছে টাইম সিরিজ ক্যালকুলেশন, এইগুলাতে কিন্তু ভালো ফোকাস হয়। আর তো অবশ্যই এগুলা রাখতে পারেন। আর যারা ডেটার দিকে একটু ঝুঁকতে চান, তারা ডেটা ভিজুয়ালাইজেশনের পর অবশ্যই হচ্ছে এই টাইম সিরিজ গুলা করার পর আপনারা চাইলে হচ্ছে অ্যাপাচি স্পার্ক বা এগুলা হচ্ছে শিখতে পারেন, বা পাওয়ার বিআই আরেকটা সেগমেন্ট, ওইদিকে যেতে পারেন। স্যার ডেটা অ্যানালাইসিস এর বিষয়গুলো শুনছি, বাট তার আগে যেটা বলেছিলেন সেটা আমি নেটওয়ার্ক সমস্যার কারণে শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি বলেছি যে আপনারা হচ্ছে চাইলে বিভিন্ন টাইম সিরিজ যে ক্যালকুলেশন গুলা রয়েছে, সেখানে যে মডেল গুলো ব্যবহার করে ওগুলা দিয়ে কাজ করা, এবং বিভিন্ন মডেল, যে একটা মডেল যার একটা মডেলের সাথে কমিউনিকেট করে বা সামারাইজ করে, এই টাইপের বিষয়গুলো নিয়ে আপনি কাজ রাখতে পারেন, বা এই টাইপের প্রজেক্ট গুলো আপনি করতে পারেন পার্সোনাল ইয়াতে। স্যার আমি কি নেক্সট কোশ্চেন করতে পারি? জি জি, অবশ্যই। স্যার এজ এ ফ্রেশার ভাইভাতে কোন ধরনের কোশ্চেন গুলা ধরা হয়, মানে জেনারেটিভ ইঞ্জিনিয়ার রোল হিসেবে, জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার? জেনারেটিভ ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই বেসিক কোশ্চেন গুলো যেগুলো থাকে, যে বিভিন্ন মডেল নিয়ে বিভিন্ন কোশ্চেন থাকে, যে আরএনএন সিএনএন কিভাবে কাজ করে। আমি আমার ক্ষেত্রে
সবসময় বেসিক কোশ্চেন গুলো দিয়ে শুরু করি। আর একদম জেনারেটিভ এআই নিয়ে যদি কোশ্চেন থাকে, যেমন আমি অনেক ক্ষেত্রে পেয়েছি অনেক কিছু দিয়ে সিভি ভারী করা, বাট যদি কোশ্চেন করা হয় যে আমার চ্যাট জিপিটি এখানে কি ব্যবহার করা হয়েছে, তো তখন দেখা গেছে কিন্তু ক্যান্ডিডেট অ্যান্সার করতে পারে না যে এখানে কি ব্যবহার করা হয়েছে, যে কেন বার্ট ভালো কাজ করে, বা কোন ক্ষেত্রে ভালো কাজ করে, বা আপনি যে হাগিং ফেস ব্যবহার করলেন কেন করলেন, বা হাগিং ফেস মানে কেন বেটার, বা কোন ক্ষেত্রে গ্রক বেটার। তো এই অ্যান্সার গুলা তখন দেখা গেছে যে অনেকেই দিতে পারে না। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিছু কিছু সময় ইস্যু করে আর কি। তার মানে কি স্যার হচ্ছে আমাদের ডিপ লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো আছে, আরএনএন, সিএনএন, এলএসটিএম, এগুলাও ভালো মানে ডেপ নলেজ রাখতে হবে খুবই ডিপে। অবশ্যই এই বিষয়ে আসলে একটু নলেজ অবশ্যই দরকার। তার ম্যাথমেটিক্যাল কি মানে এন্ড টু এন্ড রাখতে হবে? ম্যাথমেটিক্যাল তো আসলে এন্ড টু এন্ড, ম্যাথমেটিক্যাল তো ইনস্ট্যান্ট, যে কোনো ভাইবা বোর্ডে ইনস্ট্যান্ট তো জিজ্ঞেস করা সম্ভব হয় না। তো ম্যাথমেটিক্যাল যে আপনার এন্ড টু এন্ড নলেজে লাগবে এমনটা আসলে প্রয়োজন না। যেমন আপনাকে বেসিক কোশ্চেন গুলো করলেই বোঝা যায় যে আসলে ক্যান্ডিডেটের ঠিক কতটুকু নলেজ আছে কি নাই, এটা আন্ডারস্ট্যান্ড করা যায় কিন্তু। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, মাজুল ভাইকে থ্যাঙ্কস। আমরা রাকিব ভাইয়ের কাছে চলে যাব। রাকিব ভাই, চ্যাটের যে কোশ্চেনটা সেটা কি আপনি এখন অ্যান্সার করতে চান? আহ হ্যাঁ, প্রশ্নটা পড়লাম আমি। প্রশ্নটা আসলে মানে অ্যান্সার দেওয়াটা একটু আর কি কঠিন হয়ে যায়। কমন থিংস কি আছেন এখন অনলাইনে? আপনি কি একটু আনমিউট করতে পারবেন? ওনার মাইক কাজ করছে না। মাই মাইক ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা ইয়েতে অ্যান্সার দিয়ে দিই। এটা আসলে আহ, মানে বেস্ট অ্যাপ্রোচ টু লার্ন দিস ফান্ডামেন্টাল আর কি। এখন এমএল, ডিএল এবং এনএলপি এর কনসেপ্ট গুলো কোনটা আপনার আসলে প্রবলেম হচ্ছে। ধরে নেওয়া যাক যে আপনার সবই প্রবলেম হচ্ছে, যেহেতু আপনার ব্রেনে স্টিক হচ্ছে না আর কি। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা আসলে কি? এখন ধরা যাক যে আপনি ডিপ লার্নিং, এখন এমএল বলতে নিশ্চয়ই আপনি বেসিক এমএল বোঝাচ্ছেন আর কি, যেহেতু ডিপ লার্নিং পরবর্তী ইয়ে করছেন, এবং এনএলপি এর কনসেপ্ট বলতে এলএলএম বা যে ট্রান্সফর্মার আর্কিটেকচার এগুলোর কথা হয়তো বলছেন। বেসিক্যালি আসলে আপনার যেটা প্রবলেম হচ্ছে, আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স এর ফান্ডামেন্টালস গুলা আহ, আরেকবার ক্লিয়ার করা দরকার। তাহলে হয়তো এখানে সমস্যাটা কম হতে পারে। কারণ বেসিক্যালি এআই এর আসলে ফান্ডামেন্টালস উইথ স্ট্যাটিস্টিক্সই। ওখানে যদি আপনার ব্রেনটা স্টিক করে, তাহলে এগুলা দেখবেন আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন। এর সাথে দরকার আপনার হচ্ছে সামান্য হয়তো ডিপ লার্নিং বা ইয়াতে গেলে ক্যালকুলাসের কিছু ইয়া লাগবে, প্রবাবিলিটি কিছু ইয়া লাগবে, এটাই। এছাড়া আর ধরেন হচ্ছে এর মধ্যে তেমন কিছু নেই আপাতত। আহ এখন আপনার স্ট্যাটিস্টিক্স এর মানে বেসিকটা কেমন আছে ওইটা জানতে পারলে ভালো হতো। তবে আপনি আরেকবার শুরু করার আগে স্ট্যাটিস্টিক্স এর ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার করে নিলে মনে হয় বেটার হবে। এটাই আমার সাজেশন থাকবে আর কি। আরেকটা জিনিস উনি হচ্ছে যে টিউটোরিয়াল গুলো ফলো করতেছে, ওইখানে উনি একটা প্রবলেম রেজ করছে, যেটা হচ্ছে টিউটোরিয়াল গুলা খুব বেশি ইন ডিটেল না, জাস্ট ফিট প্রেডিক্ট ওই পর্যন্ত শেষ, বেসিকে শেষ হয়ে যায়। তো আমার মনে হয় যে আমরা যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে একটা ওয়ার্কশপ রাখতে পারি নিয়ার ফিউচার, যাতে কোনো একটা টপিক খুব ইন ডিটেলসে সিরিজ আকারে অথবা 3টা 4টা 5টা ওয়ার্কশপের মাধ্যমে সেটা ক্যাচ করে দিতে পারি। তাইলে হয়তো বা ইন ফিউচার ওইটার সাথে রিলেটেড যেগুলো আছে ওগুলা তারা খুব মানে সহজে ধরতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে উনি প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেখছেন। আহ, যেহেতু ফান্ডামেন্টাল কনসেপ্ট এখনো হচ্ছে ক্লিয়ার হচ্ছে না, তাহলে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেখার আগে ফান্ডামেন্টাল টিউটোরিয়াল দেখা মনে হয় বেটার হয় ওনার জন্য আর কি। এটা আমার সাজেশন থাকবে।
ওকে কারণ ওকে মোস্ট প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালে কিন্তু এরকমই থাকবে, জাস্ট কোড দিয়ে ফিট প্রেডিক্ট টাইপের ইয়েই থাকবে। মেশিন লার্নিং এর যেই হয়তো নাইট ব্যাচ বা এগুলো বা ডিপ লার্নিং এর যেই আর কি আর্কিটেকচার গুলো আছে এরকমই আর কি দেয়া থাকবে। ফান্ডামেন্টাল এর বেশিতে হয়তো যাবে না প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল গুলো। সো ওইটা ক্লিয়ার করতে হলে আসলে ফান্ডামেন্টাল জরুরি। বেশিরভাগই ফান্ডামেন্টাল ক্লিয়ারের জন্য ওই অ্যান্ড্রোএনজির যেই ইউটিউবে প্লেলিস্টটা আছে ওইটাই ফলো করে। এখন অনেক চ্যানেল আছে, সব চ্যানেলেই কম বেশি দেখা যায় যে টপিক ভালোই থাকে, ইন্ডিয়ানই বেশিরভাগ। তো ওই রকম একটা খুঁজে বের করে এখন যার যেটা ভালো লাগে আর কি, ওটা বের করে নিলে ভালো হয়। হ্যাঁ, অ্যান্ড্রয়েড এর কোর্সেরার কোর্সটা দেখা যাইতে পারে। আরেকটা হচ্ছে এই সেটটা, এই ক্যাম্পাস এক্স এর এমএল কোর্সটা, ওইটাতে একটু মোটামুটি ডিটেলসে হচ্ছে অ্যালগোরিদম গুলা ডিসক্রাইব করা হয়েছে। এটা ইউটিউবে আছে, ক্যাম্পাস এক্স এর প্লে লিস্ট, 100 ডেজ অফ মেশিন লার্নিং। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব। মঈনুদ্দিন চিশতি, আপনি কাইন্ডলি মাইকটা আনমিউট করে আপনার কোশ্চেনটা করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। বেসিক্যালি ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে ট্রান্সফর্মার মডেলটা আমি কিভাবে শিখতে পারি একবারে বেসিক লেভেল থেকে। ট্রান্সফরমার্স মডেলে মেবি একটা ডক আছে, একটা ডকুমেন্টেশন আছে যেটাতে অনেক ইন ডিটেইলসে ফার্স্ট টু লাস্ট ডেসক্রাইব করা আছে। চেষ্টা করব মিটিং শেষ করার পরে ওইটা হচ্ছে আপনার সাথে শেয়ার করতে। আপনি কি আমাদের ডিসকর্ড চ্যানেলে আছেন? না ভাইয়া। তাহলে একটু কাইন্ডলি আমাদের ডিসকর্ডে একটু জয়েন করে নিন, লিঙ্কটা হয়তো অনেক জায়গাতেই পেয়ে যাবেন। ওখানে ডিসকর্ডে আচ্ছা লার্নিং রিসোর্স অ্যাড করে দিবনি। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমার ট্রান্সফর্মার মডেলটা একটু ম্যানিপুলেশন করার ইচ্ছা ছিল তো, আর আমি একটা বেসিক লেভেল থেকে রান মানে শিখতে চাচ্ছিলাম। এটার জন্য কি কোনো ইউটিউব চ্যানেল আছে ভালো? আমি আমি শিওর না যে ট্রান্সফরমার্স মডেল কাস্টমাইজেশন করা এটার উপর কোনো ইউটিউব প্লেলিস্ট বা কোনো কিছু আছে কিনা। অন্য কারোর কাছে কি বেটার অ্যান্সার আছে? আপনি ইউটিউবে থ্রি ব্লু ওয়ান ব্রাউন নামে একটা চ্যানেল আছে, ওইখানে আপনার অ্যানিমেশন ওয়েতে বোঝানো আছে, এটা মোটামুটি ভালোই। তবে ওরা ধরেই নেয় যে আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের আর কি, একটু কোনো কোনো জায়গায় একটু হাই লেভেল কথাবার্তা বলে। সো যেটা বুঝবেন না ওইটা হচ্ছে ওই আপনার দিন শেষে চ্যাট জিপিটির কাছে গিয়ে বলতে হবে যে আমাকে একদম ফান্ডামেন্টাল ওয়েতে বোঝাও, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমাকে এটা ব্যাখ্যা করো। একটা একটা করে আপনাকে কম্পোনেন্ট ধরে ধরে ওইখানে ব্যাখ্যা করতে হবে। তারপর আবার আপনি ইউটিউবে যাবেন, আবার যেটা বুঝবেন না আবার চ্যাট জিপিটিতে যাবেন। এভাবেই হচ্ছে ফল ব্যাক করতে করতে একসময় দেখবেন বুঝতে পারছেন আর কি। আর হচ্ছে আহ আর একটা, আপনি যদি স্ক্র্যাচ থেকে কোনো একটা মডিফাই করতে চান তাহলে আর একটা হচ্ছে আপনি চ্যানেল পাবেন, চ্যানেলটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওইখানে হচ্ছে, কিংবা আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে বিল্ড জিপিটি ফ্রম স্ক্র্যাচ, এরকম দেখবেন অনেকগুলা ভিডিও আছে ওইখান থেকে। হ্যাঁ, আমি একটা হ্যাঁ কি বলেন। ভাইয়া, ওই যে অ্যান্ড্রয়েড ক্যারাপাথির একটা আছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, কার্পাথির আছে। তবে ওখানেও আপনার হচ্ছে ধরেই নেয় যে আপনি আরো ফান্ডামেন্টাল আর কি ক্লিয়ার অলরেডি করেই আসছেন, বা এনএলপি ধরেন ট্রান্সফরমার আসার আগেও কিন্তু এনএলপি নিয়ে কাজ হতো, ভালো মতোই কাজ হতো এবং অনেক কিছুই ওরা ব্যাখ্যা করতে পারতো। এখন আসার কারণে দেখা যাচ্ছে সবই পারছে, অনেক কিছু আগে যে সমস্যাগুলো ছিল ওগুলো দূর হয়ে গেছে। তো ট্রান্সফরমার আসার আগে কি হতো, কি ইতিহাস ছিল, ওইটা আপনি একটু শর্ট করে যদি দেখতে পারেন বা লিস্ট হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় ট্রান্সফরমারের প্রয়োজনীয়তা কোথায় আর কি। এইটা হচ্ছে তাহলে আপনার ক্লিয়ার হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। মইনুদ্দিন চিশতি ভাই, আপনি জি যেহেতু ভাই। ট্রান্সফর্মার মডেলটা খুব ভালো মতো শিখতে চাচ্ছেন, তো আমার কোশ্চেন হচ্ছে, একটা রিসার্চ পেপার আছে যে অ্যাটেনশন ইজ অল ইউনিট, এটা কি আপনার পড়া হয়েছে না? হ্যাঁ ভাই, এটা একবার পড়া হয়েছে কিন্তু ওখানে যেভাবে এক্সপ্লেন করা আছে আমি প্রথম রিডিং এ বুঝি নাই অনেকটাই। ডিফিকাল্ট। জি ভাই, ডিফিকাল্ট লাগে খুব।
আচ্ছা আচ্ছা, তাইলে আপনার একটা বই আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং উইথ ট্রান্সফর্মার্স। এটা হচ্ছে আপনার ওই যে হাগিং ফেস যারা ডেভেলপ করছে তাদের মাধ্যমেই লেখা। ওই বইয়ের হচ্ছে আপনার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হ্যালো ট্রান্সফর্মার্স, আর একটা চ্যাপ্টার আছে যে ট্রান্সফর্মার অ্যানাটমি। এই দুইটা চ্যাপ্টার আপনি একটু পড়তে পারেন। পিডিএফটা অ্যাভেলেবল আছে কিনা আপনার একটু খুঁজে দেখতে হবে। না থাকলে হচ্ছে আপনি দারাজে হয়তো বা বইটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এটা কি নীলক্ষেতে পাওয়া সম্ভব? দারাজে যেহেতু পাওয়া যায়, নীলক্ষেতে আমার মনে হয় যে আছে। ঠিক আছে ভাই। ওকে ওকে, আমরা তাইলে নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাই। আনিসুর রহমান, আপনি প্লিজ আনমিউট করে আপনার কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি বর্তমানে কম্পিউটার ভিশন শিখতেছিলাম। তো এখন পর্যন্ত ইমেজ প্রসেসিং, তারপরে হলো ওপেন সিভি, পাইটর্চ হালকা পাতলা শিখছি। তো আমি জানতে চাচ্ছিলাম যে কম্পিউটার ভিশন আর এনএলপি কি একসাথে শেখা পসিবল কিনা। আর মানে আমরা মাঝে মাঝে দেখি যে লিঙ্কডইনে যে অনেক ধরনের পোস্ট দেখি, এআই ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার, এনএলপি ইঞ্জিনিয়ার। মানে আমি তো অনেক কিছু শিখতেছি, মানে জব সার্কুলে দেখা যায় যে অনেক কিছু আলাদা থাকে। তা আমি যদি কম্পিউটার ভিশন শিখি, আমি কি এনএলপি তে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। আর হলো রিসার্চের দিকে কিভাবে যাওয়া যায় আর কি, মানে আমার হলো হাতে আর 1 বছর আছে আন্ডারগ্রেড কমপ্লিট করার। তো আমি এখন থেকে মানে এমএল বা এনএলপি মানে রিসার্চ পেপার কিভাবে পড়া যায় বা মানে রিসার্চ করা যায় এটা জানতে চাইছিলাম। আর ইন্ডাস্ট্রিতে কিভাবে ইন্ডাস্ট্রির জন্য কিভাবে প্রিপেয়ার হতে পারি আর কি, মানে ইন্ডাস্ট্রিয়া প্লাস হলো একাডেমিয়া গাইডলাইন যাচ্ছিলাম আর কি কিভাবে যাওয়া যায়। ওকে ওকে, আমি রিসার্চের বিষয়টাতে আর এই কোশ্চেন নিয়ে চলে যাব মানসুর আহমেদ নিনাপুর কাছে। আপু কি আছেন? জি ভাই আছি। ওকে, আচ্ছা, আপনি যদি ফার্স্ট কাইন্ডলি, অফ অল কোশ্চেনে যদি পয়েন্ট বাই পয়েন্ট আসি, যে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কম্পিউটার ভিশন আর এনএলপি একসাথে শেখা যাবে কিনা। যেহেতু আপনি সিএসসি তে পড়ছেন, আমরা মোটামুটি সিএসসির কারিকুলাম নিয়ে আমরা সবাই জানি। তো যেটা হয়, সিএসসি পড়তে গেলে সবকিছুরই মোটামুটি একটা বেসিক ধারণা আমাদের সবারই থাকে, কারণ বিএসসি তে অনেক টপিক একসাথে আসে। তো সেই হিসেবে বেসিক শেখার ক্ষেত্রে আমরা সবাই হয়তো বা কম্পিউটার ভিশন শিখি, এনএলপি শিখি বা এলএম শিখি। শুরুটা হয়তো বা হয় বেসিক মেশিন লার্নিং থেকে, দেন ডিপ লার্নিং, এআই, এভাবে হয়তো বা যাই। এখন সেকেন্ড হচ্ছে যে আপনি একসাথে শিখতে পারবেন কিনা। অবশ্যই আপনার যদি, আমি বলবো যে শেখার কোনো শেষ নাই জীবনে। তো আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি সবকিছু একসাথে অবশ্যই শিখতে পারবেন, এটা কোনো সমস্যা না। সেকেন্ড প্রবলেম যেটা, যে আমি যদি শুধুমাত্র কম্পিউটার ভিশন শিখি, আমি এনএলপি তে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আমার এটার আসলে কোনো ফিক্স অ্যান্সার নাই। আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমি হয়তো বা অনেক সময় এমন অনেক জবে অ্যাপ্লাই করেছি যেটার 100% রিকোয়ারমেন্ট আমার সাথে মিলে না। এখন এমন যদি হয় যে একটা জব শুধুমাত্র এনএলপি ইঞ্জিনিয়ারই চাচ্ছে, তাদের 100% রিকোয়ারমেন্ট হচ্ছে এনএলপি, আমি যদিও এই টাইপের জব একটু কম দেখছি, আমি জানি না আসলে শিওরলি। তো সেই রকম জবের ক্ষেত্রে হয়তো বা আপনার যদি কম্পিউটার ভিশনে আইডিয়া থাকে, সেক্ষেত্রে ওই জবের ক্ষেত্রে আপনি হয়তো বা অপরচুনিটি পাবেন না। কিন্তু আমার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম যেটা দেখেছি লিঙ্কডইনে, যে ম্যাক্সিমাম খোঁজা হয় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার। তো এটার ক্ষেত্রে আসলে আপনি কম্পিউটার ভিশন শিখেন আর এনএলপি শিখেন, বেসিক যে ধারণাগুলো, বা ফার্স্টেও মাজিদুল হক ভাই যেটা বলছিলেন যে আমাদের বেসিক গুলো আসলে স্ট্রং থাকা লাগবে। আমার হচ্ছে কোন জায়গায় এসভিএম ভালো কাজ করছে, কোন জায়গায় আরএনএন ভালো কাজ করছে, কোন জায়গায় সিএনএন ভালো কাজ করছে, এই বেসিক জিনিসগুলোর ফাউন্ডেশনাল নলেজ থাকলে আপনি আসলে যে কোনো ফিল্ড অফ স্পেশালাইজেশনে আপনি মুভ করতে পারবেন। সো এমন যদি হয় যে তারা এমএল ইঞ্জিনিয়ার খুঁজতেছে, আপনার কম্পিউটার ভিশন সম্পর্কে ধারণা আছে, আমি বলবো আপনি নির্দ্বিধায় ওখানে অ্যাপ্লাই করবেন। তারা যদি এনএলপি সম্পর্কে কোশ্চিন করেও, আমার বিশ্বাস আপনার যেহেতু বেসিক এনএলপি নিয়ে দক্ষতা আছে, আপনি কোশ্চিন অ্যান্সার করতে পারবেন। আর এমন যদি হয় যে তারা ইনডেপথ নলেজ চাচ্ছে হচ্ছে এনএলপির, তখন আমার মানে আমি যেটা করি সবসময়, তাদেরকে কনফিডেন্টলি অ্যান্সার দিই, হ্যাঁ আমার হয়তো বা এখনো এত ইনডেপথ নলেজ নাই এনএলপিতে, কিন্তু I can learn and work parallelly, because সিএসসি আসলে এত ডাইনামিক ফিল্ড, একজনের পক্ষে সবকিছুতে প্রো হয়ে আসলে জবে অ্যাপ্লাই করা পসিবল। তো এটা গেল হচ্ছে ইন্ডাস্ট্রি পর্যন্ত। সেকেন্ড যেটা, আসলে ইন্ডাস্ট্রি রোডম্যাপ আর একাডেমিক রোডম্যাপ দুটো আসলে কোয়াইট ডিফারেন্ট। আমার ক্ষেত্রে যেটা, আমার ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স আমার নাই বললেই চলে, বাট একাডেমিক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রিসার্চ কিভাবে শুরু করা যায় এ সম্পর্কে আমি একটু বেসিক আইডিয়া দিতে পারি। তো রিসার্চ আসলে আমার মতে শুরু করার বেস্ট ওয়ে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, কারণ হচ্ছে এর আগ পর্যন্ত আমরা জেনারেলি বেসিক
নলেজ গুলোর উপরে বেশি দেখি আর কি। তো রিসার্চ শুরু করার আগে আগেও যেটা মিটিং এ বারবার বলা হয়েছে, ফাউন্ডেশনাল নলেজ আমাদের সবার থাকা লাগবে। আমাদের বেসিক একটা পাইথনের ফাউন্ডেশন থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে এআই এমএল এর যে বেসিক ধারণাগুলো, যে কিভাবে মেশিন লার্নিং আসলো, দেন ডিপ লার্নিং কিভাবে আসলো, সেখান থেকে আমরা এআই তে কাজ কিভাবে করতে পারি, বা আমরা বিভিন্ন ডাটা ভিজুয়ালাইজেশন কিভাবে করতে পারি। এই বেসিক, আমি বলবো না ইনডেপথ, এই বেসিক ধারণাগুলো থাকার পরে যদি আপনি রিসার্চ করতে আগ্রহী হন, তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রচুর মানে আমাদের নিজেদের একটা টপিক ঠিক করে নাও। ধরে নিয়ে যে আপনি যেহেতু কম্পিউটার ভিশন করতেছেন বা আপনি এনএলপি করছেন, আপনি এই দুটার কোনো একটা টপিকে রিসার্চ করবেন। তো ফার্স্ট অফ অল টপিক চুজ করার মানে মোটামুটি ওভারঅল একটা ডোমেন চুজ করা। ফার্স্টে আমি টপিক চুজ করা বলবো না, ফার্স্টে বলবো ডোমেন চুজ করা, কারণ আমাদের জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে টপিক ফিক্সড টপিক চুজ করা খুব কঠিন। তো ডোমেন চুজ করার পরে যেটা করতে হবে যে আমাদের রিসার্চ পেপার পড়া শুরু করতে হবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেটা যে আমরা রিসার্চ পেপার পড়তে এসে আসলে আমরা অনেক বেশি স্টাক হয়ে যাই, কারণ আমাদের জন্য সাডেনলি রিসার্চ পেপার পড়া শুরু করাটা বেশ টাফ। তো ওই জায়গায় একটু ধৈর্য ধরে আমরা যদি রিসার্চ পেপার, বিভিন্ন রিসার্চ পেপার পড়তে থাকি, তাহলে আমাদের মোটামুটি আইডিয়া হবে। আর রিসার্চ পেপার পড়ার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, এটা যেহেতু 2025, তো আমরা পেপার পড়বো মোটামুটি 2021 থেকে 2025 পর্যন্ত, মানে রিসেন্ট পেপার গুলো পড়ার চেষ্টা করবো। তাহলে যেটা হবে যে আমি যে ডোমেনে কাজ করতে চাচ্ছি, ধরে নিলাম আমি এনএলপি ডোমেনে কাজ করতে চাচ্ছি, তাহলে এনএলপি ডোমেনে রিসেন্ট কি টাইপের কাজ হচ্ছে আমি সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবো। দেন আমি কোনো একটা ডাটা সেট খুঁজে বা কোনো একটা ফিক্সড টপিক চুজ করলাম, বা কোনো একটা পেপার পড়ে আমার মনে হলো ওকে এই পেপারটাকে আমি হচ্ছে আরো মানে যে ওই পেপারে যে টপিকে কাজ করা হয়েছে সেটাকে আমি আরো এক্সটেন্ড করতে পারি। বা আমার কোনো একটা ডাটা সেট ক্যাগলের পছন্দ হলো, যে ডাটা সেটটা রিসেন্টলি আপলোড করা হয়েছে, বা জেনারেলি ন্যাচারাল বেশ ভালো ডাটা সেট থাকে। এভাবে আমরা মোটামুটি একটা ডোমেন থেকে একটা টপিকে আসতে পারি। এটা হচ্ছে রিসার্চের ফার্স্ট ধাপ, যে আমি একটা বিগ ডোমেনে ফার্স্টে কাজ শুরু করলাম, যে আমি কম্পিউটার ভিশন ডোমেনে কাজ শুরু করছি, সেখান থেকে আমি একটা ফিক্সড টপিকে আসলাম রিসার্চ পেপার পড়ার মাধ্যমে। দেন আমাদের এর পরের যেটা কাজ, যে আমাদের ওই টপিক ওয়াইজ আসলে আমাদের শেখাটা শুরু করতে হবে। কারণ এতক্ষণ আমি যেটা বলেছি যে আমাদের বেসিক ফাউন্ডেশন থাকতে হবে, বেসিক মেশিন লার্নিং দক্ষতা থাকতে হবে, বা বেসিক এআই নলেজ থাকতে হবে, কিন্তু যখনই আমি একটা ফিক্সড টপিকে চলে আসবো তখন দেখা যাবে যে ওই টপিক ওয়াইজ অনেক নলেজ আমার নাই। তো বাট যখন আমি একটা টপিকে চলে আসবো তখন কিন্তু আমার শেখার জায়গাটাও কাইন্ড অফ একটু ন্যারো হয়ে যাবে, কিন্তু এই ন্যারো জায়গাতে আমাকে আসলে অনেক ইনডেপথ নলেজ কাজে লাগাতে হবে। যেরকম আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরে নিন আপনি হচ্ছে কম্পিউটার ভিশনে আপনি হচ্ছে হেলথ কেয়ারের কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, বা আপনি ধরে নিলাম ট্যাবুলার ডাটা অ্যানালাইসিস এর উপরে কোনো একটা কাজ করছেন। সো আপনি যদি ট্যাবুলার ডাটা অ্যানালাইসিস এর একটা ফিক্সড মনে করেন, যদি সবচেয়ে কমন উদাহরণ দিয়ে আমরা হচ্ছে ক্যান্সার প্রেডিকশনের উপরে কাজ করছি, আপনার ক্যান্সার বায়োমার্কার গুলো আছে, আপনাকে এটার উপরে হচ্ছে কিছু প্রেডিকশন করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে, তাহলে আপনাকে একদম ট্যাবুলার ডাটা অ্যানালাইসিসটা দেখতে হবে, দেন ক্লাসিফিকেশন মডেল গুলো এক্সপ্লোর করতে হবে, বা ওই ধরনের ডাটার উপর প্রিভিয়াস পেপার গুলো আসলে কি ধরনের কাজ করছে সেটা দেখতে হবে। প্রিভিয়াস পেপারের কাজগুলো দেখা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা জেনারেলি এটাকে লিটারেচার রিভিউ বলি। তো লিটারেচার রিভিউ খুব মনোযোগ দিয়ে করতে হবে। এটার রিজন হচ্ছে যদি মানে লিটারেচার রিভিউ এমন হয়তো বা আপনি একটা কাজ শুরু করতে চাচ্ছেন, কিন্তু ওই টপিকের কাজ আসলে অলরেডি আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে অনেকে কাজ করে ফেলেছে। তো এই কারণেও আমাদের লিটারেচার রিভিউ দেখতে হবে। আর একটা হচ্ছে লিটারেচার রিভিউ দেখলে অনেক সময় অনেক আইডিয়াও পাওয়া যায়, যে হ্যাঁ প্রিভিয়াস কোনো অথর এইভাবে কাজটা করেছে, এখন ওনারা যেভাবে কাজ করছে আমার মাথায় হয়তো আইডিয়া আসলে আমি অন্য কোনো ভাবে বা আরো বেটার ওয়েতে মডেলকে টিউনিং করে বা নতুন কোনো মডেল এনসেম্বল করে আমি হয়তো বা আরো বেটার ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করতে পারি। তো এটা মোটামুটি হচ্ছে রিসার্চের বেসিক। আর রিসার্চের শুরু করার জন্য আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে ক্যাগেলে আসলে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়। কম্পিটিশনটা অলওয়েজ নট ম্যান্ডেটরি, মানে আমার নিজের ক্ষেত্রে আমি আসলে কম্পিটিশন কখনো করি নাই, বাট যেটা হয় যে ক্যাগেলে ডাটাসেট গুলো থাকে এবং ওই ডাটাসেট গুলোর উপরে বিভিন্ন প্রিভিয়াস অনেক রিসার্চারদের রিপোজিটরি পাওয়া যায় যারা হয়তো বা কোড করেছে, ওই কোড গুলো দেখা অ্যান্ড ওই কোড গুলো রান করা, অ্যান্ড নেক্সট হচ্ছে যে তারা যেভাবে কোড গুলো করেছে সেই কোডটা পুরোপুরি বোঝার পরে যে আমি নিজে কোনোভাবে ওই কোডটাকে হচ্ছে মডিফাই করতে পারি কিনা। এটা হচ্ছে আমি বলবো রিসার্চ শুরুর রোডম্যাপ। আমার ক্ষেত্রে এই জিনিসটা আসলে কাজে দিয়েছিল, বাট ওভারঅল রিসার্চ আসলে কিভাবে করা উচিত এটার কোনো মানে ফিক্স কোনো অ্যান্সার নাই।
নেক্সট যেটা যে ইন্ডাস্ট্রি রোডম্যাপ, আমার মনে হয় বাকি ভাইরা আমার থেকে বেটার অ্যান্সার করতে পারবে এটা, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি করতে হয়। বাট আমি জাস্ট একটা ডিফারেন্স বলি যে রিসার্চের ক্ষেত্রে, একাডেমিয়ার ক্ষেত্রে আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিফারেন্সটা কি। রিসার্চের ক্ষেত্রে আমরা এমন অনেক কিছু ইমপ্লিমেন্ট করি বা পেপারে এমন অনেক কিছু প্রপোজাল করি যেটা হয়তো বা ইন্ডাস্ট্রি লেভেলে মানে অনেক ক্ষেত্রে পসিবল হয় না। তো রিসার্চের ক্ষেত্রে আমরা জাস্ট পেপার পাবলিশ পর্যন্ত স্টাক থাকি, যে হ্যাঁ পেপার পাবলিশ করলাম, কিছু কিছু ক্ষেত্রে ডিপ্লয়মেন্ট করা হয়, দেন সেটা ইন্ডাস্ট্রি লেভেলে করা হবে কি হবে না এটা ডিপেন্ড করে আরো ফিউচার রিসার্চের উপরে। কিন্তু যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন বা কোনো ইন্ডাস্ট্রিতে এআই বা এমএল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, তখন অবভিয়াসলি আপনার যে প্রোডাক্টটা আপনি তৈরি করবেন সেটাকে অবশ্যই ডিপ্লয়মেন্ট লেভেলে যাবে এবং সেটা ইউজাররা ইউজ করবে। সো রিয়েল ওয়ার্ল্ড ডিপ্লয়মেন্ট আসলে অনেক আলাদা হয়। তো এই কারণে আসলে ফার্স্টে ফিক্স করা উচিত যে আপনি আসলে কোন দিকে কাজ করতে চান, রিসার্চে থাকতে চান, একাডেমিতে থাকতে চান, নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। কজ দুইটার পাথটা অনেকটা এক মনে হলেও আসলে কোয়াইট ডিফারেন্ট, অন্তত আমার কাছে আসলে কোয়াইট ডিফারেন্ট মনে হচ্ছে। আপু একটু ইন্টারাপ্ট করতে চাই। আমার হলো হাতে আর 1 বছর আছে, তো সামনে থিসিস শুরু করার আর কি। তো আমার মানে প্ল্যান হলো যে মানে ভালো রিসার্চ করা আর ভালো থিসিসের মাধ্যমে সেটা মানে পেপারটা পাবলিশ করা একটা কিউএন জার্নালে, এবং এমন কোনো একটা টপিক সিলেক্ট করা যেটা মানে দেশের বাইরে ভালো কাজ হয় বা অনেক ফান্ড অ্যাভেলেবল হয়, মানে খুবই ইউনিক কোনো কাজ করা আর কি। যেমন আমি আমাদের ভার্সিটিতে কদিন আগে থিসিস ডিফেন্স ছিল, তো দেখলাম যে বেশিরভাগ সবাই মানে ডিটেকশন ক্লাসিফিকেশন মানে একই জিনিসই আর কি। তো মানে দেশের বাইরে দেখা যায় যে আপনার জেনারেটিভ এআই, তারপরে এক্সটেন্ডেবল এআই মানে খুব মানে ভালো ভালো নিশে কাজ হচ্ছে আর কি। তো মানে এরকম ভালো টপিক কিভাবে সিলেক্ট করা যায় এটা জানতে চাচ্ছিলাম আর কি। তো আমি যখন একটা ভালো সিলেক্ট করবো তখন বাইরে ভালো পিএইচডি এর জন্য যাইতে পারবো। তো পিএইচডি এর পরে বা মাস্টার্স পরে তো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করবো, সেজন্য আমার কি ইন্ডাস্ট্রির প্রজেক্ট দরকার আছে, এই জন্য মানে দুইটা একসাথে করতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই আপনার চিন্তা ভাবনা অবশ্যই ঠিক আছে এবং এটা হওয়া উচিত চিন্তা ভাবনা। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কিভাবে টপিক সিলেক্ট করব। হ্যাঁ, আমরা অনেক হচ্ছে জেনারেলি রেগুলার টপিকেই আমরা সাধারণত কাজ করি। এখন ব্যাপার হচ্ছে যে কোনো টপিক আসলে গুড অর ব্যাড আসলে হয় না, সব টপিকই মোটামুটি আপনি যদি পারফেক্টলি কাজ করতে পারেন যে কোনো টপিকে, আমার মতে বাইরের দেশে হচ্ছে মানে আপনি যদি একটা ভালো লেভেলের কাজ করতে পারেন যেটা অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে তুলে ধরবে, বা হয়তো বা সেম টপিকে আপনি কাজ করছেন কিন্তু আপনি এমন কোনো কিছু নোবেলটি আনছেন যেটা অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে ডিফাইন করছে, তাহলে আসলে সেটা আপনি প্রেজেন্ট করতে পারবেন প্রফেসরের কাছে, এটা কোনো সমস্যা না। আর যদি একান্তই আপনি ইউনিক টপিক চুজ করতে চান যেটা সচরাচর আমাদের ইউনিভার্সিটিতে করা হয় না, তাহলে আমার নলেজ যদিও খুব সামান্য, বাট আমি যতদূর দেখছি যে সাইবার সিকিউরিটি বা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং বা এই ধরনের টপিক গুলোতে আমাদের কাজগুলো খানিকটা হয়। তো এই ধরনের কিছু চুজ করতে পারেন। আরো আচ্ছা ভিশন, আচ্ছা ভিএলএম বা এই টাইপের টপিকেও কাজ করতে পারেন। আর আরো বেটার ওয়ে মানে চুজ করার আরো বেটার ওয়ে হচ্ছে আপনি যেহেতু বাইরে ফার্স্ট অফ অল আপনার টার্গেট হচ্ছে বাইরে পিএইচডি করতে যাও, পিএইচডি বা মাস্টার্স করতে চাই, তো সেক্ষেত্রে আপনি যে দেশে যাইতে চান ইউএসএ বা অস্ট্রেলিয়া বা এই ধরনের জায়গার কিছু হচ্ছে ইউনিভার্সিটি থেকে প্রফেসরদের প্রোফাইল গুলো দেখেন, দেন যারা হচ্ছে স্টুডেন্টদেরকে নিচ্ছে বা যাদের ল্যাবে ওপেন আছে স্টুডেন্টদের জন্য, তারা আসলে কি ধরনের টপিকে স্টুডেন্ট চাচ্ছে এটা একটু অ্যানালাইসিস করেন। আমি জেনারেলি মানে এই যে আপনাকে রিইনফোর্সমেন্ট লার্নিং বা সাইবার সিকিউরিটি এই ধরনের যে টপিকগুলো বললাম এটা আসলে মোটামুটি ওই অ্যানালাইসিস করে পাওয়া। তো এই ধরনের টপিক গুলোতে হচ্ছে মানে কোন ধরনের টপিকে আসলে স্কলারশিপ অ্যাভেলেবল আছে বা কোন ধরনের টপিকে কাজ করলে আপনার মনে হচ্ছে যে আপনি ওই প্রফেসরের আন্ডারে বা ওই ইউনিভার্সিটিতে ভালো মানে জায়গা পাবেন বা একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন। তো এই ধরনের এখান থেকে আপনি হচ্ছে টপিক চুজ করতে পারবেন। বাট আবার একটা ব্যাপার আছে যে আসলে একটু আগেও এক ভাই যেটা বলছিলেন সম্ভবত রাকিব ভাই, যে আসলে এই ফিল্ড গুলো এত ডাইনামিক, এত দ্রুত চেঞ্জ হয়, আপনি হয়তো বা এখন একটা টপিক, হ্যাঁ এটা অনেক ইউনিক টপিক ধরে হচ্ছে কাজ শুরু করলেন, কিন্তু পরে দেখা গেল 1-1.5 বছর পরে যে ওটা খুব স্যাচুরেটেড ফিল্ড হয়ে গেল। তো এটা হতেই পারে, এটা আসলে মানে অনাকাঙ্ক্ষিত কিছু না। বাট আমার মতে যে এই ধরনের ব্যাপারগুলোতে আসলে ভয় না পেয়ে নিজের টপিক বা নিজে যেটাতে কাজ করব বা যেটাতে কাজ শুরু করব, অবশ্যই কাজ শুরু করার আগে আপনি ভাববেন যে কোন টপিক চুজ করবেন, কিন্তু একটা টপিক চুজ করার পরে যে ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ওটার সাথে স্টিক থাকা,
ওই কাজটাকে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করা। কারণ আমি প্রফেসরদের ক্ষেত্রে যেটা দেখেছি যে প্রফেসররা হ্যাঁ তারা টপিক অবশ্যই দেখে, বাট তারা আরো বেশি এটা দেখে যে আপনার কতটা পেশেন্স আছে একটা টপিকে কাজ করার, বা আপনি যদি রিসার্চ করেন, বাইরের দেশে যদি রিসার্চ নিয়ে যাইতে চান, তো মানে আপনি কতটা ধৈর্য নিয়ে একটা কাজে লেগে থাকতে পারবেন। তো আপনি যদি সেইটা আপনি যে টপিকেই কাজ করেন না কেন, আপনি যদি পারফেক্টলি প্রেজেন্ট করতে পারেন যে হ্যাঁ আমার কাজ করার পেশেন্স আছে, আমার কাজ করার ধৈর্য আছে, অ্যান্ড অ্যাবভ অল আমার শিখে কিছু মানে আমি যে কোনো কিছু শিখে নিয়ে আমি সেটা অ্যাপ্লাই করতে পারি, এই এনথুসিয়াজম যদি আপনি দেখাতে পারেন তাহলে আই হোপ যে কোনো প্রফেসরই আপনাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ডলি হচ্ছে যে হ্যাঁ মাস্টার্স বা পিএইচডি করার পরে আমরা তো হয়তো বা রিসার্চেই মানে ইন্ডাস্ট্রিতেই কাজ করব। এটা আসলে দুই রকম হতে পারে, যে মাস্টার্স বা পিএইচডি করার পরেও আসলে কেউ কেউ ইন্ডাস্ট্রিতে যায় না, তারা হচ্ছে ইয়েতেই থাকে, একাডেমিয়াতেই থাকে, রিসার্চ করে, আর অনেকে হয়তো বা ইন্ডাস্ট্রিতে যায়। তো সেক্ষেত্রে আসলে ওইটা মানে এই মুহূর্তে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এতটা লং রানে চিন্তা ভাবনা করি না, হয়তো বা পিএইচডি 5 বছর তখন হয়তো বা চিন্তা ভাবনা করবো। বাট যদি আলটিমেটলি ইন্ডাস্ট্রিতেই যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে আমি যেটা বলবো বাইরে মাস্টার্স করতে যাওয়া, দেন মাস্টার্স করতে যেয়ে ওখান থেকে হচ্ছে ইন্ডাস্ট্রিতে জবের জন্য ট্রাই করা। কজ বাইরে থেকে আসলে মানে বাইরের দেশে অপরচুনিটি বেশি, আর ওখানে থেকে ওখানে কাজের ঘর পাওয়াটাও কাইন্ড অফ ইজি। আর এখনই যদি আপনি ইন্ডাস্ট্রি লেভেলে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে চান তাহলে এতক্ষণ মোটামুটি মিটিং এ ইন্ডাস্ট্রিতে জব মানে অনেক আলোচনা হয়েছে, সেটা থেকে আশা করি আইডিয়া পেয়েছেন। আর যদি পড়ালেখার পাশাপাশি কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে চান দেন আমি বলবো যে কিছু ইন্টার্নশিপ করা। বাট মানে লিঙ্কডইনে আজকাল আসলে অনেক ফেক ইন্টার্নশিপ দেখা যায়, তো ওই ধরনের ফেক ইন্টার্নশিপ না, একটু ভালো লেভেলের এন্ড যেটা আসলে আপনাকে কিছু শেখাবে রিয়েল ওয়ার্ল্ডে, এরকম কিছু ইন্টার্নশিপ করতে পারলে আপনার ইন্ডাস্ট্রি জবের ক্ষেত্রে আই হোপ আপনি এগিয়ে থাকবেন। হ্যালো। ওকে ওকে, থ্যাংক ইউ নাজনীন আপু। আমাদের চ্যাটে একটা কোশ্চেন আছে, নাজনীন আপু যদি কোশ্চেন অ্যান্সারটা করতেন, এইটার অ্যান্সার করার পর আমরা চলে যাব হচ্ছে মাজিদুল হকের কাছে। এখন হচ্ছে আপু চ্যাটের কোশ্চেনটা যদি একটু কাইন্ডলি অ্যান্সার করতেন। হ্যাঁ আমি কোশ্চেনটা পড়ছি। আচ্ছা, কোশ্চেনটা সম্ভবত অটো ইমিউন ডিজিজ অ্যাক্টিভিটি প্রোগ্রেশন প্রেডিক্ট করতে পারে এরকম একটা মডেল ট্রেন করা, কিভাবে স্টার্ট করব? আচ্ছা, আকাশ আপনি কি মানে মাইক অন করে কথা বলতে পারবেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি জানি না উনি আছেন কিনা। আচ্ছা, আমি আসলে কনফিউজ একটু, কারণ অটো ইমিউন ডিজিজ অ্যাক্টিভিটি আমি ওনার মডেল টার হচ্ছে, আচ্ছা মডেল না, অ্যাকচুয়ালি ডাটা সেটটা কেমন আমি এটা শিওর না। তো যেটা হবে যে আচ্ছা অটো ইমিউন ডিজিজ অ্যাক্টিভিটি প্রোগ্রেশন, আচ্ছা এখানে অন্য কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবে এটা ডাটা সেটটা কেমন? আচ্ছা আই থিঙ্ক কারো আইডিয়া নেই। আচ্ছা আমি একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি। আমরা যে কোনো মেশিন লার্নিং প্রজেক্টের ক্ষেত্রে বা মেশিন লার্নিং এর থিসিসের ক্ষেত্রে আমরা যেটা কাজ শুরুর ক্ষেত্রে আমরা যেটা করি যে ধরে নিই আমার ডাটা সেট যদি ট্যাবুলার ডাটা হয় অথবা ইমেজ ডাটা হয় অথবা সিগন্যাল ডাটা সেটও হতে পারে। তো যেটা আমার ক্ষেত্রে আমি প্রথমে যেটা করি যে হচ্ছে ডাটা সেটটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করি, যে ডাটা সেটটাতে আসলে কি কি আছে, কি কি ফিচার আছে বা কিভাবে কাজ হতে পারে, আমার টার্গেট কি কি, এই ধরনের হচ্ছে অ্যানালাইসিস গুলা করা। দেন অ্যানালাইসিস করার পরে আমি ফার্স্ট যেটা করি যে আমার মানে এই ডাটা সেটের উপর প্রিভিয়াস কোনো কাজ হয়েছে কিনা সেই কাজগুলো। আচ্ছা তুষার ভাই কোশ্চেন করছেন উনি, ও হ্যাঁ এটা একটা কোশ্চেন, উনি আদৌ ডাটা সেট খুঁজে পাইছেন কিনা এটা একটা কোশ্চেন। আচ্ছা তাহলে আমি ওটা থেকে শুরু করি। যদি ডাটা সেট আপনি এখনো খুঁজে না পেয়ে থাকেন তাহলে ফার্স্ট কাজ হবে অবশ্যই ডাটা সেট খুঁজে বের করা। তো ডাটা সেট খুঁজে বের করার জন্য আমি বেঞ্চমার্ক ডাটা সেটের রিলায়েবল সোর্স গুলো যদি বলি, একটা হচ্ছে
ন্যাচারাল ডাটা সেট গুলো বেশ রিলায়েবল, ক্যাগলেও বেশ রিলায়েবল এবং ভালো কিছু ডাটা সেট পাওয়া যায়। আর রোবোফ্লোতেও কিছু আচ্ছা আইটিগুলি ডাটা পোর্টেও মেবি ডাটা সেট থাকে, আর হচ্ছে রোবোফ্লোতেও কিছু ডাটা সেট থাকে। বাট রোবোফ্লো ডাটা সেটের প্রবলেম হচ্ছে মানে আমাদের মেশিন লার্নিং বা এআই ডোমেনে কাজ করার ক্ষেত্রে রোবোফ্লো ডাটা সেটকে খুব একটা রিলায়েবল ধরা হয় না, কারণ এই ডাটা সেট গুলো যে কেউ আসলে হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারে। তো যেহেতু আপনি ডাটা সেট খুঁজে পান নাই, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ডাটা সেটটা হচ্ছে খুঁজে বের করা। আমি যে সাইট গুলো বললাম এগুলার কোনো একটা থেকে আপনার পছন্দ মতো ডাটা সেট হচ্ছে আপনি খুঁজে বের করবেন আর কি। আর ডাটা সেট খোঁজার সময় যেহেতু আপনি নিজে ডাটা সেট খুঁজবেন এখন, তাহলে ট্রাই করবেন ডাটা সেটটা যেন একটু ভালো মতো ডাটা সেট হয়, মানে এনাফ ডাটা স্যাম্পল থাকে এবং সেটার জন্য ডাইভার্সিটি থাকে, যেন কাজটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এর কাছাকাছি হয় আর কি। কারণ ডাটা সেট খুব বেশি ইজি হলে আপনি কাজ করলেন কিন্তু কাজ হয়তো বা কোনো ইম্প্যাক্ট রাখবে না। এটা হচ্ছে ফার্স্ট ডাটা সেট খুঁজে বের করা। দেন ডাটা সেট খুঁজে বের করার পরে আগেও যেটা বলছিলাম যে ডাটা সেটের উপর প্রিভিয়াসলি কোনো কাজ হয়েছে কিনা সেটা দেখা। যদি ওই ডাটা সেট একদমই নতুন হয়, যেরকম ন্যাচারের হয়তো বা 24 বা 25 এর ডাটা সেট চুজ করলে আপনি হয়তো বা কোনো কাজ খুঁজে পাবেন না, তাহলে কাছাকাছি লেভেলের অন্য কোনো ডাটা সেটে আসলে কোনো কাজ হয়েছে কিনা এটা হচ্ছে ফার্স্ট লিটারেচার রিভিউ করা। দেন রিভিউ করার পরে আমরা আসলে সবাই যেটা করি যে ডাটা সেট খুঁজে বের করার পর শুরুতেই মেশিন লার্নিং মডেল ট্রেন করতে শুরু করে দিই, বাট এটা আসলে ফার্স্ট কাজ না। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডাটাটাকে অ্যানালাইসিস করা, যে আমি যে ডাটাটা দেখছি এটা আসলে কেমন, এই ডাটার ক্লাসগুলো কি কি, বা আমি যা প্রেডিক্ট করতে চাচ্ছি তা এখানে আছে কিনা, ডাটা স্যাম্পল গুলো এনাফ কিনা, বা যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে ইমব্যালেন্স ক্লাস নাকি ইমব্যালেন্স ক্লাস, এই ধরনের অ্যানালাইসিস গুলো ফার্স্টে হচ্ছে করা। দেন সেকেন্ড টাস্ক হচ্ছে ডাটা যদি কোনো প্রিপ্রসেসিং দরকার হয়, এমনও হয় যে ডাটা সেট অনেক ভালো হয় কোনো প্রিপ্রসেসিং দরকার নাই, আবার এমনও হতে পারে যে নাকি কিছু প্রিপ্রসেসিং দরকার আছে, নর্মালাইজেশন দরকার আছে বা হচ্ছে ব্যালেন্স করার দরকার আছে, তাহলে ডাটা প্রিপ্রসেস করা। নেক্সট হচ্ছে মডেল ট্রেন করার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব ফার্স্ট হচ্ছে একদম ওই ডাটা সেটের উপর স্টেট অফ দ্য আর্ট বা বেসলাইন মডেল গুলো হচ্ছে রান করা। বেসলাইন মডেল বলতে আমি এক্স্যাক্টলি অটো ইমিউন ডিজিজের ডাটা সেট কেমন আমি জানি না, বাট আমি একটা উদাহরণ দিতে পারি যে যদি আপনি ক্লাসিফিকেশনে কাজ করেন তাহলে ক্লাসিফিকেশনের যে বেসলাইন মডেল গুলো আছে সেগুলো রান করবেন, বা সেগমেন্টেশনে কাজ করলে সেগমেন্টেশনের যে বেসলাইন মডেল গুলো সেটা হচ্ছে ডাটা সেটের উপর রান করা। এটার রিজন হচ্ছে বেসলাইন মডেল রান করানোর পরে আমরা একটা টেন্টেটিভ আইডিয়া পাবো যে আমার ডাটা সেটটা আসলে ওকে close the call soon. ওকে আমি তাহলে তাড়াতাড়ি শেষ। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করুন, তো সমস্যা নেই। যদি ডাটা সেটের বেসলাইন মডেলের যে রেজাল্টটা আসবে ওটা থেকে আমরা আসলে মোটামুটি একটা আইডিয়া পাই যে আমার ডাটা সেটটা আসলে কেমন ভাবে কাজ করতে পারে। এরপরে বেসলাইন আইডিয়া পাওয়ার পরে যেটা হচ্ছে নেক্সট স্টেপ থাকে যে হ্যাঁ ওকে বেসলাইন মডেল দিয়ে তো আমি আসলে কোনো কিছু কাজ কমপ্লিট করা, বা ধরে নিচ্ছি আপনি রিসার্চ পেপার পাবলিশই করবেন, তো রিসার্চ পাবলিশ করা পসিবল না, সেক্ষেত্রে বেসলাইন মডেল রান করার পরে যেটা করি আমরা জেনারেলি যে আমরা হয়তো বা মডেলকে টিউন করা শুরু করি, বা মডেলের লেয়ার চেঞ্জ করার কাজগুলো, বা এমন কোনো প্রিপ্রসেসিং অ্যাপ্লাই করলে রেজাল্ট আরো বেটার হবে কিনা সেটা ট্রাই করা, বা এনসেম্বল করে ট্রাই করতে পারি। আর এরপরে যেটা আমরা যদি হ্যাঁ চাই আরো আমরা এক্সট্রা আরো বেশি নোভেলটি করব, তাহলে হয়তো বা আমি একটা নতুন মডেল একদম প্রপোজ করতে পারি। বা এমনও হতে পারে যে আমি যে ডাটা সেটটা যেরকম অটো ইমিউন ডাটা সেট চুজ করছি, এই ডাটা সেটে হচ্ছে এমন কোনো মডেল যেটা এক্সিস্টিং মডেল আছে কিন্তু এই ডাটা সেটে বা এই ডোমেনের ডাটা সেটের উপরে ওই মডেলটা এখন অ্যাপ্লাই করা হয়নি, তো এরকম কোনো মডেল আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি যে আমরা হচ্ছে মানে রেজাল্টটাকে বেটার করতে পারছি কিনা। এরপরে থার্ড যে কাজটা, যে আমরা আগে যে লিটারেচার রিভিউ করেছিলাম যে এক্সিস্টিং আসলে কি কি কাজ আছে এই ডাটা সেটের উপরে বা এই টাইপের অন্যান্য ডাটা সেটের উপরে কি কি কাজ আছে সেটার সাথে আসলে তুলনা করা যে আমার কাজটাকে আসলে বেটার করতে পারছি কিনা। তো মোটামুটি এটাই হচ্ছে ট্রেনিং করা থেকে একদম লাস্ট অবধি কাজ। তো ফার্স্টে শুরুটা ওভাবেই করতে হবে যে আপনাকে ফার্স্টে ডাটা চুজ করতে হবে, দেন আপনাকে বেসলাইন মডেল দিয়ে আসলে কাজ শুরু করতে হবে, কারণ মানে শুরুতেই আপনি আসলে নতুন কোনো মডেল সাজেস্ট করা বা নতুন কোনো মডেল তৈরি করতে পারবেন না। আপনাকে বেসলাইন মডেলগুলো রান করে আপনাকে বুঝতে হবে আপনার ডাটা কেমন বিহেভ করছে, বা আপনার মডেল আপনার ডাটাকে বুঝতে পারছে কিনা, বা আপনি যেভাবে চিন্তা করছেন ডাটাটাকে আপনার মডেল সেভাবে চিন্তা করছে কিনা। এভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে আগালে আই থিঙ্ক এটা মানে করা পসিবল। থ্যাঙ্কস এ লট নাজনীন আপু। ওকে আকাশ, এনি মোর কনফিউশন?
আমার মনে হচ্ছে তার কোনো কনফিউশন নাই। আপুকে থ্যাঙ্কস আ লট অ্যান্সার করার জন্য। আমরা চলে যাব মিনহাজুল হক ভাইয়ের কাছে। ভাই প্লিজ আনমিউট করে আপনার কোশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মিজান। আমি লিসবন সিটি আপনার পর্তুগালে থাকি। আমি কারেন্টলি আপনার পোস্ট গ্রাজুয়েশন করছি ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স এ। এটা আমার আপনার সেকেন্ড সেমিস্টার বলতে পারেন। আহ, আমার কোশ্চিন কয়েকটা আছে, আপনাদের হাতে আশা করি সময় আছে, একটু প্লিজ কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে একটু অ্যান্সার দিবেন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি 2017। তারপর আমি টেলিকমিউনিকেশনে আপনার মাস্টার্স এর 60 ক্রেডিট কমপ্লিট করছিলাম আউট অফ 120 ক্রেডিট। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে কমপ্লিট করা হয় নাই। তো আপনার এই কোভিড এর পর অনেক কিছু তো চেঞ্জ আসছে ওয়ার্ল্ডে আপনার। এখন আমি নতুন ভাবে আপনার পড়ালেখাটা স্টার্ট করছি, যে আপনার ফিউচারের জন্যই। তো যখন চুজ করার আগে অনেক আপনার ঘাটাঘাটি, অনেক কিছু দেখার পরে আপনার এই সাবজেক্টটা চুজ করা যায়, ডেটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স। যদিও বা আমার পাইথন, আমি যে কোডিং সেক্টরটা আমার জন্য কিছুটা ডিফারেন্ট, বাট ইটস ওকে, আমি এটা আপনার অ্যাডপ্ট করতে পারবো। তো স্টার্ট করার পর যেটা আমি প্রবলেম ফেস করছি, যে আপনার এখানে কয়েকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, আর এই দুইটার কম্বিনেশনে আপনার আছে মেশিন লার্নিং। স্ট্যাটিস্টিক্স আমার ইন্টারমিডিয়েটে আমার এই স্ট্যাটিস্টিক্স ছিল, বা আমার ইউনিভার্সিটির সময়ও ছিল। তো আমি স্ট্যাটিস্টিক্স কভার আপ করতে পেরেছি, ম্যাথামেটিক্সও ছিল। বাট আমি, আমার কোশ্চেন যেটা আছে, অলওয়েজ আমার মাথায় কোশ্চেনটা আছে যে স্ট্যাটিস্টিক্স এর সাথে যে ম্যাথের যে কম্বিনেশন, তারপরে যে মেশিন লার্নিং এর যে মডেলটা আছে, আমি এই কম্বিনেশনটা আমি কোনোভাবে আমি রিচ করতে পারি না, যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এটা একটা গেল, এটা আমার 1 নম্বর কোশ্চেন। এবার আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমাদের এখানে দুইটা থাকে। স্ট্যাটিস্টিক্স এর জন্য আমরা আর প্রোগ্রামিংটা বেশি ইউজ করে থাকি, আর মেশিন লার্নিং এর জন্য আপনার পাইথন। বাট এই দুইটারই আপনার মানে কম্বিনেশন বা দুইটা মনে রাখার জন্য, মানে এখন বলতে পারেন যে প্র্যাকটিক্যালি আপনার প্রজেক্ট করার পর আপনি এগুলো সবকিছু মাথায় রাখতে পারবেন। বাট আমি এই দুইটার মধ্যে যদি একটা চুজ করতে যাই, তো আপনার মানে বেটার হয় কোনটা? মানে যদি জব মার্কেট, আমি রিসার্চের জন্য না, মানে আপনার জবের জন্য। আর থার্ড কোশ্চেন হচ্ছে যে এসপিএস এর ভূমি মানে জানাটা কতটা প্রয়োজন এই ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং সেক্টরে যাওয়ার জন্য। আর তারপরের কোশ্চেন হচ্ছে যে আপনার, আমি স্যাপ নিয়ে আমার খুব আমি কিউরিয়াসিটি, যে আপনার যে ইআরপি যে সফটওয়্যার স্যাপ নিয়ে যে কাজ করে, এসএপি ডেটা ইন্টেলিজেন্স, যেটা আপনার ক্লাউডের সাথে যে কমিউনিকেশনটা মেশিন লার্নিং এর, এটা আমি বুঝি না, বাট আমি বুঝার চেষ্টা করি। বাট মানে এই সেক্টরে যদি বিল্ড আপ করতে চাই, আপনি যদি অ্যাব্রোডের বিভিন্ন জবের সার্কুলার গুলো যদি দেখেন, রিমোটলি বা হাইব্রিড যেটাই বলেন আপনি, সেখানে আপনার এই জব সেক্টরের খুব হিউজ একটা ডিমান্ড স্যাপের, ডেটা ইন্টেলিজেন্স এর। এখন এটা বিভিন্ন সেক্টরে আছে, আপনার ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যদি যাই, বা আপনার স্যাপের এত ডিমান্ড কেন এক, আর এইখানে গ্রোয়িং আপ করার জন্য স্টেপটা কি, এটা গুগলেও বা চ্যাট জিপিটিতেও খুব ভালো সাজেস্ট করে না। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে জব মার্কেটের জন্য যে আপনার অনেকে ক্ষেত্রে দেখি যে অনেকে আপনার সিভির মধ্যে আপনার এই যে একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়, ওখানে ঢুকলে ওনার ছবি, ওনার সবকিছু, ওনার ডিটেলস আপলোডেড, লাইক আপনার প্রজেক্ট করছে, তারপরে বিভিন্ন কোয়ালিফিকেশন গুলো এখানে উল্লেখ করা থাকে। এটা অ্যাকচুয়ালি কতটা ওই ইন্টারভিউ বোর্ডে বা জব ক্র্যাক করার জন্য কতটা ইম্প্যাক্ট করে, যেহেতু আমি না, ওয়েব ডেভেলপার না। আর দ্বিতীয় হচ্ছে যে পোর্টফোলিও, অ্যাকচুয়ালি পোর্টফোলিও জিনিসটা কি, এটা গিটহাব, লাইক গিটহাব, না আপনার ক্যাগেল কম্পিটিশনে কিছু উইন করা, না হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য পোর্টফোলিও?
আমি লাস্ট একটা ইন্টারভিউ কিছুদিন আগে ফেস করছি। এইখানে আপনার আমাদের জবের সিস্টেমটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় সবাই কম বেশি জব ক্র্যাক করে নেয়। আহ মানে আমাদের কমিউনিটিটা ঠিক এরকম। বাট আমি এই জিনিসটা আমাকে কোশ্চেন করা হয়েছিল যে পোর্টফোলিও সম্পর্কে, যে ডু ইউ হ্যাভ গাইস এনি পোর্টফোলিও, লাইক এটা একটা গ্রুপ ছিল। বাট আমি ওখানে কোনো অ্যান্সার দিতে পারি নাই। অ্যাকচুয়ালি পোর্টফোলিও আমি অনেকবার শুনেছি, বাট আমি কখনো ইউটিলাইজ করি না যে অ্যাকচুয়ালি এটা কি। তো দ্যাটস অল মাই কোশ্চেন। আই মিন আই এম ওয়েটিং ফর অ্যান্সার। থ্যাংক ইউ। অনেকগুলো লং আমি একটা কোশ্চেন করলাম। আই হোপ, সরি, আপনারা সবাই অ্যান্সার দিতে পারবেন। পোর্টফোলিওটা দিয়ে যদি শুরু করি, আপনি যে ওয়েবসাইটটার কথা বললেন, পার্সোনাল ওয়েবসাইট, ওই দেখা জি। গেল যারা পার্সোনাল ওয়েবসাইটটা মেনটেন করে, সেইখানে একটা সেকশন বা একটা আলাদা একটা পেজ থাকে, যে পেজের মধ্যে তার যে কাজগুলা, জাস্ট মিনিট, তার যে পার্সোনাল কাজগুলা, ওগুলা হচ্ছে ওখানে অ্যাড করা থাকে ওই পেজটাতে। এরকম থাকতে পারে যে তার একটা প্রজেক্টের কাজ করছে বা 5টা প্রজেক্টের কাজ করছে, প্রজেক্টের একটা টাইটেল, সেটা একটা ডেসক্রিপশন, কি কি জিনিস ইউজ করা হয়েছে, তার একটা ডেমো লিঙ্ক থাকতে পারে। এখন তার যে পার্সোনাল এক্সপার্টাইজ, স্কিল সেট, এইটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয় আলটিমেটলি, তাই না? এই জিনিসটাই হচ্ছে পোর্টফোলিও। আর পার্সোনাল একটা সাইট মেনটেন করা কতটুকু বেনিফিট দিতে পারে, এইটা আসলে এটার মেন বেনিফিটটা হচ্ছে ইন্টারভিউয়ের কল পাওয়া, আমার কাছে যেটা মনে হয়। সাপোজ আমি হচ্ছে বেশ কিছুদিন আগে ডেভঅপস এর জন্য একজন ইঞ্জিনিয়ার নিচ্ছিলাম আমার কোম্পানিতে। তো 100+ এর মতো রেজুমি সাবমিট হয়েছে, মোর দেন 100। এখন আমার কাছে সময় ছিল না যে আমি একদম 100টা রেজুমি পুঙ্খানুপুঙ্খ ভাবে তাদের প্রত্যেকটা প্রজেক্ট দেখে দেখে যাব। এইটাই তো স্বাভাবিকভাবে হওয়ার কথা, এরকম সময় থাকে না। তো দেখা গেল যে বেশ কিছু রেজুমি ছিল, বলতে পারেন যে 10 to 20% এরকম রেজুমি ছিল, যাদের হচ্ছে পার্সোনাল একটা ওয়েব লিঙ্ক সেখানে ছিল, প্রোফাইল লিঙ্ক ছিল ওয়েবসাইটের মতো। ওইখানে তারা দেখা গেল যে আপনার ওই স্ট্যাকে কি কি ব্লগ লিখছে, সেই ব্লগ গুলো ওখানে অ্যাড করা ছিল, তাদের যে প্রজেক্টের পোর্টফোলিও গুলো ওখানে ছিল, এরকম জিনিসগুলো আর কি ছিল। দেখা গেল যে তার কিছু টিউটোরিয়ালের ডেমো লিঙ্ক ওইখানে অ্যাড করা হয়েছে। তো এই জিনিসটা আসলে অনেক আমাকে হেল্প করছে, যাদেরই ছিল, যে অনেক অল্প সময়ে জাজ করা তার কাজগুলো আসলে কিরকম। আবার তার অনেকে ছিল যে তাদের ধরেন গিটহাব রিপোজিটরিতে অনেক প্রজেক্ট আছে, তার ভিতরেও দেখা গেল যে 8-10টার মতো প্রজেক্ট আছে, বাট তার যে পার্সোনাল সাইটটা, সেইখানে সে দেখা গেল যে 2-3টা প্রজেক্ট ফিচার করে রাখছে। ওগুলো দেখেও মানে আমার কাছে হেল্পফুল মনে হয়েছে যে না, আমি খুব সহজে মানে তারে একটা করতে পারতেছি, অ্যানালিসিস করতে পারতেছি। আমার মনে হয় যে পার্সোনাল একটা ওয়েবসাইট সবসময় হেল্প করে ক্রাউডের মধ্যে থেকে একটু আলাদা থাকার জন্য। আর এই ক্ষেত্রে আপনার ওয়েব ডেভেলপমেন্টের আসলে আমার মনে হয় যে খুব বেশি স্কিল সেটের প্রয়োজন নাই। অনেক হচ্ছে আপনার টেমপ্লেট বেসড সাইট আছে, ওগুলা হচ্ছে ইউজ করা যাইতে পারে। আবার হচ্ছে আপনার গিটহাব পেজ আছে, গিটহাব পেজে শুধুমাত্র HTML CSS দিয়ে ডিজাইন করা যায়। যেমন আমিও হচ্ছে আমার পার্সোনাল একটা সাইট মেনটেন করি, বাট আমার হচ্ছে ফ্রন্ট এন্ডের নলেজ মনে করেন যে অলমোস্ট জিরো। আমি জাভাস্ক্রিপ্ট পারি না, আমি হচ্ছে HTML-টা বুঝি, HTML-টা পারি, বাট CSS ও ওরকম পারি না। আমি জাস্ট হচ্ছে ক্লডটা ইউজ করে, ক্লডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল আমার, তো ওখানে অনেক লম্বা চ্যাট করা যায়, তো ক্লডটা ইউজ করে আস্তে আস্তে আমি আমার সাইটটা বিল্ড করে নিয়েছি। এই ক্ষেত্রে আবার ফ্রি টেমপ্লেট ইউজ করছি আপনার যে কোনো একটা সাইট থেকে, তো দাঁড়িয়ে গেছে আর কি আলটিমেটলি। আবার কেউ চাইলে হচ্ছে একদম টেমপ্লেট বেসড বেশ কয়েকটা সাইট আছে, যেমন হচ্ছে wix.com, এরকম কিছু একটা সে ব্যবহার করতে পারে। আর আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে জবের জন্য মেশিন আর লার্নিং এর, প্রোগ্রামিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন ল্যাঙ্গুয়েজটা বেটার হবে। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যদি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, তাহলে পাইথনটা হচ্ছে মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড ফর ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড মেশিন লার্নিং। আমার মনে হয় যে এটা বেটার হবে।
সরি আমি একটা ইন্টারাপ্ট করলাম। আমি দুইটাই জানি, কিন্তু আপনার সমস্যাটা কি, আমি দুইটাতেই যে খুব অ্যাডভান্স লেভেলে যে একটা প্রবলেম দেখলাম, ওই যে মুভির মতো যে কোড করে দিয়ে দিলাম সলিউশন চলে আসলো, এমনটা মানে ওইটা আসে না। মানে আপনার দেখছে যে লার্নিং জার্নি কত মাসে, 6 মাসে। তো যতটুকু শিখছি আপনার ক্লাস ক্লাসে অতটা যাওয়া হয় নাই, ডিপলি যাওয়া হয় নাই, বাট জেনারেল নলেজ। বাট যেটা আমি দেখেছি যে আরও ওই সেম, বাট আরটা একটু কম্পারেটিভলি ইজি। আপনার ফাংশন লাইব্রেরিজ গুলো সবকিছু আপনার ইন ডিটেলস লেখা থাকে। তো এই কারণে আমার কোশ্চিনটা ছিল যে আপনার পাইথন আর প্রোগ্রামিং এর জন্য কোনটা বেশি করা যায়। আমার মনে হয় যে পাইথনটাই বেটার। যদি একটু মানে মানে পাইথন নলেজ একটু ভালো করতে হয়, সেই ক্ষেত্রে আপনি এই যে হ্যাকার র্যাঙ্কের পাইথনের উপর একটা প্রবলেম মানে আছে, প্রবলেম সলভিং একটা স্লট আছে, বেশ কিছু প্রবলেম সলভ করতে পারেন। আমার মনে হয় যে নলেজটা সেখানে কভার হয়ে আসবে। এর বাইরে বেশ কিছু পাইথন প্রজেক্ট করলে আপনার হয়ে যাবে একদিনে। আপনার ধরেন 6-7 মাসে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ওরকম ভাবে পাকা হওয়া যায় না, অনেক সময় লাগে। আমিও আমিও আপনার পাইথন ইউজ করতেছি আজকে প্রায় মনে হয় 7-8 বছর হবে। তারপর তো দেখা গেল যে অনেক জায়গায় যে হয়তো বা স্টাক হয়ে যায়। আবার এমনও হয় যে একটা জিনিস হয়তো বা হাইলি অপটিমাইজড ভাবে করা যেত, বাট আমি যেটা ইমপ্লিমেন্টেশন করলাম সেখানে আমার টাইম অ্যান্ড রিসোর্স কমপ্লেক্সিটিটা বেশি, তাই না? এরকম হয়। আবার হচ্ছে পরবর্তী রিভিশন যখন দেয়া হয় তখন আবার এগুলা সলভ হয়ে যায়, ওভারকাম হয়ে যায়। সময়ের সাথে সাথে এটা বিল্ড আপ হয়ে যাবে। এইখানে আপনি দুইটা একটা প্রজেক্টে যে আপনি কথা বললেন যে আপনার পোর্টফোলিওতে যে মানে প্রজেক্ট গুলো, এখানে প্রজেক্ট তো আপনার প্রজেক্টেও আমার কিছুটা কনফিউশন আছে। যে আপনার বলে যে ইন টু ইন প্রজেক্ট, তারপরে আপনার রিয়াল অল প্রজেক্ট, আবার বলে যে ক্যাম্পস্টোন প্রজেক্ট। মানে বেসিক্যালি তিনটার মধ্যে পার্থক্য কি? আর অল অফ দ্য সেম থিংস, জাস্ট ফুট ইন দ্য জার, মানে এরকম কিছু একটা না? হ্যাঁ, এগুলা আসলে আমার মনে হয় যে এগুলা ইউটিউবাররা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে যাতে হচ্ছে বেশি আহ, মানে অডিয়েন্স হচ্ছে ক্যাপচার করা যায়। বাট ইন্টু ইন্ট প্রজেক্ট বলতে আসলে যেটা বোঝায়, ধরেন একটা প্রজেক্টে আমার এমএল প্রজেক্টের শুরুতে হয়তো বা একটা এনভায়রনমেন্ট সেট করা, যে কোনো একটা প্রজেক্টের চিন্তা করে সেটা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করা, সেটা হয়তো বা কিছু ডায়াগ্রাম বানানো, তারপর ডেটা সেট সিলেক্ট করা, মডেল বিল্ড করা এবং সেটা ডিপ্লয় করা। এন্ড টু এন্ড প্রজেক্ট তো সব অনেক টিউটোরিয়াল লেখা থাকে, বাট কয়টা এন্ড টু এন্ড প্রজেক্টের মধ্যে হচ্ছে আপনার সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন নিয়ে কথাবার্তা বলা হয়? আমার মনে হয় যে 10% হয় না। বাট এন্ড টু এন্ড বলতে তারা এটাই বোঝানোর চেষ্টা করে যে এটার মধ্যে ধরেন একদম সাপোজ আপনার ডেটার পার্ট থেকে শুরু করে মডেল বিল্ডিং থেকে শুরু করে এবং এটা ডেপ্লয় পর্যন্ত করে। ডেপ্লয় পর্যন্ত যেটা করা হয় সেটাকে হচ্ছে তারা এন্ড টু এন্ড প্রজেক্ট হিসেবে প্রেজেন্ট করে। আরেকটা যেটা রিয়াল ওয়ার্ল্ড প্রজেক্ট, সেটার ক্ষেত্রে ধরেন অনেক অনেক হচ্ছে টয় ডেটা সেট থাকে, তাই না? ক্যাগেলে টয় ডেটা সেট আছে, অনেক জায়গাতেই টয় ডেটা সেট আছে। তারা আসলে এখানে মিন করে যে আপনার যে ডেটা সেটটা, সেই ডেটা সেটটা হচ্ছে আপনার একটু মানে বেটার কোয়ালিটি, যেটাতে আপনার রিয়াল ওয়ার্ল্ডের সাথে হয়তো বা অনেক সামঞ্জস্যপূর্ণ আছে। এবং হচ্ছে আপনার যে কাজগুলা করা হয় রিয়াল ওয়ার্ল্ডে আমরা অনেক রকমের প্রবলেম হচ্ছে আপনার ধরেন ফেস করি। আহ ওই জিনিসগুলো হয়তো বা সে হচ্ছে ওখানে অ্যাসাইন করে, অ্যাড্রেস করে, এর জন্য বলা হয়। ওই লাইক আপনার যেটা রিসেন্টলি আমি একটা প্রজেক্ট করলাম, আপনার কলেক্ট্রাল কলেক্ট্রাল ক্যান্সার প্রেডিকশন। তার আগে একটা প্রজেক্টে কাজ করলাম যে ব্রেস্ট ক্যান্সার প্রেডিকশন। এগুলো কি আমি কি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের সাথে তুলনা করতে পারি, আর এটা একাডেমিক প্রজেক্ট করতে পারি? এখন এখানে আমার মনে হয় যে একদিক থেকে চিন্তা করলে রিয়াল ওয়ার্ল্ড প্রজেক্ট, কারণ রিয়াল ওয়ার্ল্ডে তো প্রবলেম গুলো আছে, তাই না? বাট এগুলো তো এখন অনেক মানে স্যাচুরেটেড ফিল্ড, সবাই করে, ডাল ভাতের মতো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো বা এটা কমে যাবে। আর ক্যাপস্টোন প্রজেক্ট এটাও এইটা আমি অনেক জায়গায় দেখছি যে ক্যাপস্টোন প্রজেক্ট হয়তো বা কোর্সেরাতে একটা কোর্স করানোর পরে ক্যাপস্টোন প্রজেক্ট করে। আমি আসলে ওইভাবে
আহ, ওইভাবে বলতে পারবো না যে আসলে ক্যাপস্টোন প্রজেক্ট দিয়ে তারা কি মিন করে। এরকম হইতে পারে যে তারা যা শিখাইছে সবকিছু হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করছে, বা বেটার যদি কেউ অ্যান্সার করতে পারেন সে এই ক্যাপস্টোন প্রজেক্টটা বলতে পারেন। আর আরেকটা জিনিস যে আপনি স্যাপ নিয়ে কথা বলতে বলেছিলেন, তো আমার মনে হয় যে এটা একটু আপনার ডেটা অ্যানালাইসিস এর মধ্যে পড়ে যায়, তাই না স্যাপটা? আপনার স্যাপে অনেকগুলো ফিল্ড আছে, বাট আমি চুজ করতে চাচ্ছি যে আপনার মানে আমার ক্যারিয়ারটাকে আমি করতে যাচ্ছি এইভাবে যে আপনার ক্লাউড আর মানে ডেটা ইঞ্জিনিয়ারিং আর এই ডেটা সায়েন্সের মাঝামাঝি একটা পজিশনে, যেটা আপনার যে ক্লাউড থেকে আপনার ডাটা নিয়ে, যেটা আপনার ডাটা গভর্নেন্স আর আপনি ডাটা মাইনিং নিয়ে যে কাজগুলো করে, আপনার মেশিন লার্নিং এ যে কাজ করে, বা আপনার যে মানে ডাটা ব্রিক্স এর সাথে যে আপনার কোলাবোরেশন করে, মানে এই কিছুটা আপনার ক্লাউড প্লাস মেশিন লার্নিং মানে দুইটার মানে ইউজে আমি মানে এইখানে মানে কাজ করতে চাচ্ছি। লাইক আপনার স্যাপে তো অনেকগুলো ফিল্ড আছে না, তো আপনার এই সেক্টরটাতে আমি আসলে বুঝি না যে তারা কিভাবে অ্যাকচুয়ালি করে জব গুলো, মানে সবগুলোতে জবে দেখি স্যাপ কনসালটেন্ট লেখা থাকে। তো আমার এক কলিগ আপনার সে পর্তুগিজ কলিগ, সে খুব একটা না মানে কমফোর্ট জোনে আসতে পারি নাই, বাট তার কাছে যতটুকু ওই যে বলে না যে গুতায় গুতায় ইনফরমেশন, এই সেক্টরে গুতায় মানে ইনফরমেশনও দিতে চাই না, আমি কি কারণে জানি না। তো তার কাছে যতটুকু শুনছি ওইটুকু আপনাকে আমি মানে ব্যাখ্যা করলাম আর কি। এখন আমি আপনাদের কাছে শুনতে যাচ্ছি যে আপনাদের যদি একটু ভালো আইডিয়া থাকে। ওকে, স্যাপ নিয়ে আমার আসলে ওরকম কোনো নলেজ নাই, ঘাটাঘাটিও করি নাই কখনো। অন্য কেউ যদি স্যাপ নিয়ে কাজ করে থাকেন বা জানেন তাহলে একটু ভাইয়ের সাথে কথা বলেন প্লিজ। ওকে, আমার মনে হয় যে এখানে আহ, কেউ নাই যিনি মানে স্যাপ নিয়ে আর কেউ ওইভাবে অ্যাক্টিভলি কাজ করেন। বাট আমাদের আরেকজন মেন্টর আছেন, জুনায়েদ ভাই। উনি এখন ইউকে তে আছেন, ওনার নলেজ থাকতে পারে, বাট উনি আজকে আমাদের এখানে নাই। উনি হয়তো নেক্সট সেশনে জয়েন করবে, জুন মাসের যে আমাদের প্রোগ্রামটা হবে সেখানে। কিন্তু আপনি যদি তারপর ডিসকাস করতে চান এই বিষয় নিয়ে, তাহলে ওই যে আমাদের ডিসকর্ডে জুনায়েদ ভাইকে মেনশন করতে পারেন। ওকে। আর যেটা আবার মানে লাস্ট ফার্স্ট কোশ্চেন ছিল, বাট লাস্ট অ্যান্সার এখন বর্তমানে যে বিহাইন্ড দ্য ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হাউ ক্যান আই বিল্ড দ্য অ্যালগোরিদম অন মেশিন লার্নিং। আমি মানে এটা কিভাবে কাজ করে, মানে এই জিনিসটা যদি আমি সরি আপু অনেক সুন্দর ভাবে বুঝাচ্ছিল, আই থিঙ্ক উনি লেকচারার বা কিছু একজন, বা আপনি কেউ একজন ভালোভাবে বুঝান, মানে জাস্ট আমাকে কনসেপ্টটা মানে সিনারিওটা কিভাবে কাজ করে যে ম্যাথামেটিক্স এর সাথে। আপনার একটা চ্যানেল আছে এআই কিউস্ট, আপনি আপনারা মেবি জানেন। সে উনি মেশিন লার্নিং এর যিনি কোর্স ইনস্ট্রাক্টর, উনি মেশিন লার্নিং নিয়ে কাজ শাকিল ভাই। করে। উনি হ্যাঁ এক্স্যাক্টলি, উনি আপনার ম্যাথামেটিক্স এর অনেকগুলো একটা দিছে। উনি ডিসক্রাইব খুব একটা আমি হয় নাই, মানে বুঝি নাই, বাট আপনার ম্যাথামেটিক্স এর অনেকগুলো উনি ইম্পর্টেন্ট পার্ট একটা তুলে ধরেছে। স্ট্যাটিস্টিক্স এর পার্ট কিছুটা আমি বুঝতে পারি যে হ্যাঁ এইগুলো কাজে লাগে, যেমন এই লিনিয়ার রিগ্রেশন বলেন বা ইগুলো এই আহ আরো, আচ্ছা আমি লিনিয়ার রিগ্রেশনে যাই। তো এইটা আপনার কিছুটা মিলে, কিন্তু আমি ম্যাথামেটিক্স এর আমি বুঝি না। এক মিনিট, আমার মনে হয় যে মানসুর নাজনীন আপু এই ডিসকাশনটা খুব ভালো করতে পারবেন। তো আপু যদি একটু ফোকাস হতেন এখানে। আচ্ছা, আসলে আমি খুব ভালো বলতে পারবো কিনা আমি জানি না। আসলে উনি যে প্রবলেমটা ফেস করছেন এটা আসলে শুরুর দিকে আমিও প্রবলেমটা ফেস করছিলাম যে হ্যাঁ আমরা আলাদা আলাদা ভাবে যখন কোর্স করি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়তেছি বা আমরা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা পড়তেছি বা জিওমেট্রি পড়ছি, আবার হচ্ছে পাশে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোও পড়ছি, কিন্তু ওভারঅল যখন আসলে যে আমাদের নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এর বেসিকটা আসলে কিভাবে ম্যাথমেটিক্স থেকে আসছে বা কিভাবে লিনিয়ার অ্যালজেব্রা থেকে আসছে, এটা আসলে আমাদের তেমন একটা মানে ওভারঅল আমরা মিলাইতে পারি না যে কিভাবে আসলে ম্যাথমেটিক্স দা ব্যাকগ্রাউন্ড কাজ করছে। আই থিংক এটাই কোশ্চেন, তাই না? এক্স্যাক্টলি, ইউ গট মাই পয়েন্ট।
আচ্ছা, এখন কথা হচ্ছে আমি নিজেও আসলে ফুললি ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করছে এটা আমি বোঝাতে পারবো কিনা জানি না, বাট আমি যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে মানে একদম আমি যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে ছিলাম, আমরা সম্ভবত হচ্ছে ডিসিশন ট্রি ইমপ্লিমেন্ট করেছিলাম, যেটা মোটামুটি হচ্ছে বেসিক ডিসিশন ট্রি। আপনি যদি একদম স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করেন তাহলে দেখবেন ওটা হচ্ছে কাজ করে হচ্ছে প্রবাবিলিটির উপরে। তো আসলে পুরো মানে আমাদের মেশিন লার্নিং বা সিএসসি এর যে পার্ট গুলো আছে পুরোটাই কোনো না কোনো আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কোনো না কোনো ম্যাথমেটিক্স এর হচ্ছে থিওরি। আপনি যদি কিছু খুব অ্যাডভান্স পেপার পড়েন, এই স্টার পেপার বা ভালো কিওয়ান জানালে, ওখানেও দেখবেন যে প্রচুর ম্যাথমেটিক্যাল ফর্মুলা ওখানে থাকে। কারণ হচ্ছে আমরা মেশিন লার্নিং মডেল আসলে রান করি, মডেল রান হয়ে যায়, আমরা ওই পর্যন্তই থেমে যাই, কিন্তু পিছে আসলে আমাদের ম্যাথ মানে যে লজিক গুলো কাজ করে সেগুলো ম্যাথমেটিক্স থেকে আসে। যেরকম আমি যদি উদাহরণ দিই কিছু, তাহলে আপনার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন বা নিউরাল নেটওয়ার্ক, বা আরেকটা জিনিস আছে ফিচার সিলেকশনের জন্য বা ফিচার এক্সট্রাকশনের জন্য আমরা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করি। এই জিনিসগুলো আপনি যদি একদম স্ক্র্যাচ থেকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখেন, আমি বলবো আপনি যদি ভালোভাবে জিনিসগুলোকে অনুধাবন করতে চান তাহলে দুই একটা ছোটখাটো, নট লাইক যে আপনাকে একদম পুরো সিএনএন এখন স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাট আপনি ছোটখাটো কিছু মডেল স্ক্র্যাচ থেকে একদম পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করা শুরু করেন। যখন আপনি বেসিক পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করবেন তখন আসলে আপনাকে ম্যাথের লজিকটা লিখতেই হবে। তো এই লিনিয়ার রিগ্রেশন, নিউরাল নেটওয়ার্ক, এগুলা মোটামুটি হচ্ছে ম্যাথের যে ভেক্টর বা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের যে বিভিন্ন অপারেশন গুলো থাকে, আমাদের হচ্ছে ডট ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স এর যে অপারেশন গুলো থাকে, এগুলোর উপরে কিন্তু এই মডেল গুলো অনেকটাই হচ্ছে ডিপেন্ড করে। তারপরে যদি ইমেজ ডোমেনের ক্ষেত্রে আমরা আসি, আমাদের ইমেজ ডোমেন গুলো আসলে কিন্তু কম্পিউটারে সেভ হয় হচ্ছে আপনার ম্যাট্রিক্স আকারে। তো এগুলোর উপরে যখন আমরা সিএনএন এর যে কনভলিউশনাল যে লেয়ার গুলো রান করা হয়, এই লেয়ার গুলো আসলে পুরোটাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ওই টাইপের, মানে আমি যদি আমার পুরোপুরি এক্স্যাক্টলি মনে নাই, বাট ফার্স্ট টাইম যখন আমি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ইমপ্লিমেন্ট করেছিলাম, খুব সহজে যদি বলি তাহলে ওখানে ব্যাপারটা এরকম থাকে যে আমি হচ্ছে আমার হয়তোবা একটা 2 পয়েন্ট নিউরাল নেটওয়ার্ক আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো আমার কাছে কিছু ওয়েট আছে, আমি ওই পয়েন্টের যে ভ্যালুগুলো আছে 2 পয়েন্টের ভ্যালুর সাথে আমি আমার ওয়েট গুণ করে যোগ করে একটা ভ্যালু আনছি। দেন আমি দেখছি যে আমার ভ্যালুটা ওয়াইজ আমার আউটপুটটা হচ্ছে পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। যদি দেখি আমার আউটপুট পজিটিভ হওয়া উচিত কিন্তু আউটপুট আসছে আসলে নেগেটিভ, তখন আমরা যেটা করি, আমরা ব্যাক প্রপাগেশনে আসি, মানে ব্যাকওয়ার্ডে যাই। ব্যাক প্রপাগেশন বলা উচিত না যেহেতু এটা মাত্র 2 পয়েন্ট। তো ব্যাকওয়ার্ডে যাওয়ার পরে আমরা যেটা করি, ইনিশিয়ালি যে আমি ওয়েট গুলো বলেছিলাম, আমরা হচ্ছে ওয়েট গুলা চেঞ্জ করি। তো এটা মনে হয় আসলে ড্র করে দেখাইতে পারলে ভালো হতো। এখানে কি ড্র করে দেখানোর কোনো অপশন আছে? আচ্ছা, আই ডোন্ট নো, ফিউচারে কোনোদিন সুযোগ পালে অবশ্যই এটা দেখাবো। আমি আপাতত মুখে বলারই ট্রাই করি। তো এই যে আমরা হচ্ছে পিছে যে ওয়েট আপডেট করলাম, এবং আমরা যদি কোনো মেশিন লার্নিং মডেল দিয়ে উদাহরণ দিই, জেনারেলি কোনো একটা ডাটা সেটের উপরে আসলে কিভাবে কাজ হয়, দেখা যাচ্ছে যে আমার মডেলটা প্রথমে খুব সহজ উদাহরণ দিয়ে যদি বোঝায় যে আমার হচ্ছে একটা বিড়ালের ছবি আছে, একটা কুকুরের ছবি আছে, আমার মডেলটাকে শিখতে হবে যে কোনটা হচ্ছে বিড়াল আর কোনটা হচ্ছে কুকুর। কিন্তু ইন দ্য ব্যাকগ্রাউন্ডে যেভাবে কাজটা হবে, মডেল ফার্স্টে দুটার প্রতি একটা হচ্ছে কিছু ইনিশিয়াল ভ্যালু ধরে নিবে যে ছবির জন্য ভ্যালু এরকম, বা এ ছবির জন্য ভ্যালু এরকম, বি ছবির জন্য ভ্যালু এরকম। ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে ও কিছু ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন যে আউটপুটটা আসবে সেই আউটপুটের উপর বেস করে একটা ছবির জন্য মডেল হচ্ছে একটা সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ এই ছবিটা হচ্ছে বিড়ালের ছবি অথবা কুকুরের ছবি। কিন্তু যখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা বিড়ালের ছবি না কুকুরের ছবি, যেটাকে আমরা হচ্ছে ট্রুথ ভ্যালু বলি, ট্রুথ ভ্যালুর সাথে যখন তুলনা করে দেখবো যে না আমার হচ্ছে আউটপুটটা ভুল আসছে, তখন আমরা যেটা করবো, আমরা ব্যাকে যে আমরা ওয়েট গুলোকে চেঞ্জ করবো। ওয়েট গুলো চেঞ্জ করার পরে আবার এগেইন হচ্ছে ক্যালকুলেশনটা শুরু হবে। এভাবে আসলে আমাদের বেসিক সিএনএন কাজ করে। আমি খুব ইজিলি 2 লাইনে বোঝানোর ট্রাই করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি বুঝতে পারছি আপনি যেটা মানে জি বলেন। আমি 70% বুঝতে পেরেছি, বাট রেস্ট অফ দ্য 30% মানে আমি ইমাজিন করে নিচ্ছি যে আপনি কি বুঝাতে চাচ্ছেন। আমাদের ক্যালকুলাসের উপরেও আপনার মেশিন লার্নিং এর বেসিক জিনিসগুলো, যখন আপনার গ্রেডিয়েন্ট বা হচ্ছে ডেরিভেটিভ এর মাধ্যমে কিভাবে আমরা মিনিমাম লস গুলো আনছি, যেরকম ফল্ট লাইনে আমরা হচ্ছে লস ক্যালকুলেশন করি, এই সব কিছু, বা আপনি নিউরাল নেটওয়ার্কে আমি যে ব্যাক প্রপাগেশন ওয়ার্ডটা ইউজ করলাম, এটাও ডিপেন্ড করে পুরোটাই আমার ম্যাথমেটিক্স এর ক্যালকুলাসের উপরে।
আবার আমাদের প্রবাবিলিটির উপরে আসলে মেশিন লার্নিং একটা হিউজ মডেল গুলো কাজ করে, যেরকম হিডেন মার্কভ মডেল বা হচ্ছে বায়াসিয়ান মডেল গুলো হচ্ছে আপনার প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে। তো আমি বলবো আপনি হচ্ছে বেসিক কিছু যে মেশিন লার্নিং এর যে শুরুর দিকে যে বেসিক 7টা বা 8টা মডেল আপনি যদি নিজে ইমপ্লিমেন্ট করেন, যেহেতু আপনি পাইথন ভালো পারেন, তাহলে আপনার হচ্ছে মানে ম্যাথমেটিক্স এর সাথে আসলে সম্পর্কটা আপনি ধীরে ধীরে ধরতে পারবেন। এরপরে ধীরে ধীরে আপনি সিএনএন এর সাথে ক্যালকুলাসের বা ব্যাক প্রপাগেশনের ব্যাপারগুলো যখন মিলাবেন, আপনি ইকুয়েশন গুলো দেখলে ধরতে পারবেন। আই হোপ। না, আমাদের প্রবলেম হচ্ছে কি, মানে একসাথে আমার কয়েকটা মানে করতে হচ্ছে আপনার। মানে আমি যদি কারেন্ট সেমিস্টারের কথা বলি, আপনার টি এসকিউএল, মাইক্রোসফট যে সার্ভার এসকিউএল এর, এটা আমার শিখতে হচ্ছে, যেটা আমার মানে আনফর্চুনেটলি আমি এটা কখনো শিখি নাই এটা। তারপরে আপনার এখন নতুন ভাবে শিখাচ্ছে আপনার নো এসকিউএল এর আপনার কসমোডিবি, সম্ভবত মাইক্রোসফটের। এই দুইটা ল্যাঙ্গুয়েজ দুই ধরনের। আহ তারপরে যদি আমি এখানে আসি, পাইথনটা অলমোস্ট কিছুটা হলো নতুন, মেশিন লার্নিং নতুন। তারপরে আপনার এখানে আরেকটা অ্যাড হচ্ছে, পাওয়ার বিআই এর আপনার কিছু ডিটেলস, ইন ডিটেলস এ কাজ করছে। তো জিনিসগুলো না মানে একসাথে হজম করাটা না, মানে ওই বিরিয়ানি, ভাত, ডাল, আলু ভর্তা সবকিছু যদি একসাথে খাই, মনে করেন যে মানে সমস্যা হয়ে যাচ্ছে। মানে আমি মজা করে বললাম, বাট মানে না, না, আমি হয়তো বুঝতে পারছি। আপনি যদি টাইমের কারণে এটা যদি আপনি করতে নাও পারেন, আসলে কিছু যদি আপনি পুরোনো ভিডিও দেখেন, আসলে এখন যেটা হয়েছে জেনারেটিভ এআই আসার কারণে আমরা অনেক কিছু শর্টকাট করি। এই জন্য যেটা দেখা যায় যে হাতে কলমে ইমপ্লিমেন্টেশন গুলো আমরা জেনারেলি খুব একটা করি না। বাট আপনি যদি একটু পুরোনো ভিডিও দেখেন, 2021 সালের কিছু ইউটিউব ভিডিও আছে যেগুলোতে আসলে অনেক কিছু হাতে কলমে বা ওয়েদার ফরকাস্টিং বা হচ্ছে কেএনএন ইমপ্লিমেন্টেশন বা নেট বাইস ইমপ্লিমেন্টেশন বা ডিসিশন ট্রি ইমপ্লিমেন্টেশন, এই টাইপের কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন। আপনি ফাস্ট ফরওয়ার্ড করে ওই ভিডিওগুলো দেখলেও, আপনি তারপরে যদি নিউরাল নেটওয়ার্কের কিছু ভিডিও দেখেন, আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। আহ, আমি আপনার কাছে একটা সাজেস্ট নিব। আপনি আমার নিউরাল নেটওয়ার্কের জন্য আপনি কোনো ভালো ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারবেন কিনা? বাংলা ভাষায় বা হিন্দি or ইংলিশ, যেটাই হোক, মানে অল্প কথায় সুন্দরভাবে বুঝাবে। আচ্ছা, মানে আসলে আমার এই মুহূর্তে আসলে ওইরকম ভাবে কোনো কিছু মাথায় নাই যে anyone, মানে আপনি বলে না, মানে anyone from আর কেউ যদি করতে পারে। কারণ আমার ক্ষেত্রে যেটা দেখা যায়, আমি টপিকটা সার্চ করি, যেটা সামনে আসে 2-3টা ভিডিও দেখার পর যেটা মাথায় ভালো লাগে ওটা দেখে বের হয়ে যায়। তো ফিক্স কোনো চ্যানেল আমার জানা নেই। আই থিঙ্ক রাকিব ভাই পারবে ভালো। রাকিব কি আছে? আই থিঙ্ক রাকিব ভাই এখন নাই। ওকে, লার্নিং রিসোর্স চ্যানেলে শেয়ার করা যেতে পারে যদি আপনি পান। হ্যাঁ, আমি পাইলে আমি ডিসকর্ড চ্যানেলে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সরি, আমি জাস্ট ফেসবুকে আপনার অনেক মানে কি বলে যে থাকে না, স্ক্রল আপ করে তারপরে এই গ্রুপের সাথে অ্যাড হয়েছি, তারপরে দেখলাম আপনাদের ওয়ার্কশপ। আমি জাস্ট মানে সাইন আপ করলাম, আজকে আপনাদের সাথে পরিচয় হলাম। বাট মানে আপনারা কি কোনো মানে ইনস্টিটিউশন রান করেন না? আমি অ্যাকচুয়ালি আমি জানি না কিছু। না, আপনারা মানে একটা কমিউনিটি এত এটা বুঝছি, বাট মানে আপনাদের সাথে ফিউচারে কমিউনিকেশন বা কোনো প্রবলেম যদি হয়, যদি মানে আপনারা যদি হেল্প করতে চান, বা মানে এটা কিভাবে আপনাদের সাথে কমিউনিকেশনের ওয়েটা কি, যে আপনারা বারবার একটা ওয়ার্ড ইউজ করছেন, ডিসকর্ড, এটা একটু যদি বলতেন। সরি, আমি হয়তো গট ইট। আমরা হচ্ছে মেনলি কোনো ইনস্টিটিউশন না, আমরা জাস্ট হচ্ছে একটা কমিউনিটি, যেখানে আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছেন এবং রিসার্চ এবং ইন্ডাস্ট্রির এআইএমএল প্রফেশনালরা আছেন। তো আমরা মেনলি কমিউনিকেট করি হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভারের মাধ্যমে। সেখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন চ্যাট চ্যানেল আছে, সেখানে কথা বলি। আর এর বাইরে হচ্ছে বিভিন্ন আপডেটের জন্য জাস্ট আমরা লিঙ্কডইন একটা গ্রুপ আছে, লিঙ্কডইন গ্রুপটাতে আপডেট দিই এবং লিঙ্কডইন থেকে আপডেট দিই। তো আমাদের সাথে কমিউনিকেট করতে হলে আপনি ওইখানে আমাদের ডিসকর্ডে হচ্ছে জয়েন করতে পারেন। একজন হচ্ছে ডিসকর্ডের লিঙ্কটা এখানে শেয়ার করছে। এটা কি আপনার কিছুটা স্ল্যাক এর মতো, যে হ্যাঁ, স্ল্যাক? স্ল্যাক আপনার একদম স্ল্যাকের মতোই। আচ্ছা, এখন আমি এটা পাবো কোথায়? চ্যাটে পাবেন আপনি। চ্যাটে একজন চ্যাটে দিয়ে রেখেছেন। ওকে, আই গট ইট।
আমি আহ, আপনাদেরকে অনেক কোশ্চিন করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং। মানে কিছু কোশ্চিনের অ্যান্সার গুলো আপনার পাওয়া যায় না। তো মানে আসলে বিষয়টা কি যে আমাদের রিসোর্স আছে, বাট মানে রিসোর্স প্রোভাইডারটা আপনার আমাদের বাংলাদেশ কমিউনিটিতে অনেকটা কম। এটা ব্লোমিং আপ ওভাবে হয় নাই, যেটা আপনার ইন্ডিয়া বা ইউরোপ কান্ট্রি গুলোতে যেভাবে মেশিন লার্নিং জিনিসটা হয়েছে। এখনো যদি আপনি দেখেন কয়টা ইউনিভার্সিটি আছে যে আপনার ডেটা সায়েন্সের মানে কোর্স চালু করেছে, ওই সিএসসি আর ট্রিপলি ছাড়া তো এখনো আই গেস অতটা ডেভেলপ হয় নাই। আমি যদি ভুল না বলে থাকি, আপনারা ভালো বলতে পারবেন। বাট আই থিঙ্ক আপনাদের এই উদ্যোগটা আমার খুব পছন্দ হয়েছে, কাজে লাগবে, যেটা আপনি স্ল্যাক্স এর মতো বললেন। তো থ্যাংক ইউ once again. থ্যাংক ইউ। এর জন্যই আসলে কমিউনিটিটা বিল্ড করা। আর ডেটা সায়েন্স বা এএমএল রিলেটেড হয়তো বা 3-4টা ইউনিভার্সিটি স্টার্ট করেছে কোর্স। আশা করি যে ভবিষ্যতে আস্তে আস্তে হবে। বাংলাদেশ তো আসলে প্রায় 10 বছরের মতো পিছিয়ে অ্যাব্রোডের সাথে যদি তুলনা করি, বেশিরভাগ ইউএস এর সাথে যদি তুলনা করি, একটু সময় লাগবে। এই তো। ওকে, ইমতিয়াজ জারিফ, আপনি কি আছেন? ইমতিয়াজ জারিফ, আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়েছি চ্যাটে, আপনি একটু চেক করতে পারেন যদি থাকেন। আর আমাদের তো সময় একদমই শেষ, 11টা বেজে গেছে, 10:30টায় শেষ করার কথা ছিল। ইমন, একটু ফাস্ট কোশ্চেনটা করতে হবে। কোশ্চেনটা জি ভাই, আমার কোশ্চেনটা ছিল যে ইন্টার্নশিপ কিভাবে অনলাইনে করা ভালো হবে নাকি অফলাইনে? আর অনেকে বলে যে অমুক ইন্টার্নশিপ রিলেভেন্ট না, অমুক ইন্টার্নশিপ ভালো না। তো আমি কোনটা হিসাবে বুঝতে পারবো যে এই জেএনআই এর ইন্টার্নশিপটা ভালো হবে, জেএনআই ইঞ্জিনিয়ার রিলেটেড জবের জন্য? এইটার অ্যান্সার মনে এতটুকু। হয় যে আমাদের আগে সেশনে দেওয়া হয়েছিল। ফার্স্ট অফ অল দেখতে হবে যে ইন্টার্নশিপটা পেইড কিনা, এটা একটা বিষয়। সেকেন্ড, দেখা যায় যে যে কোম্পানির আন্ডার ইন্টার্নশিপটা করা হবে সেই কোম্পানিটা সুপরিচিত কিনা। ওদের তো মানে লিঙ্কডইন ঘাটলে মোটামুটি বোঝাই যাবে যে আসলে সুপরিচিত নাকি আলফাও একটা কোম্পানি। আর ওই জি জি। ইন্টার্নশিপটা আসলে রেলেভেন্ট হবে কিনা সেইটা দেখার বেস্ট ওয়ে হচ্ছে ডেসক্রিপশন। ইন্টার্নশিপের জন্য যদি তারা পোস্ট করে থাকে, সেখানে তো অবশ্যই কি কি স্কিল লাগবে, কি কি ডেসক্রিপশন আছে এগুলো দেওয়া থাকবে, ওইখান থেকে তো শর্টলিস্ট করা যায়। আচ্ছা ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ওকে, আমাদের মিটিং এর টাইম শেষ। এর আগে অনেকজন ছিল, এখন আছে মোট 15 জন। বাট আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যদিও আমরা হচ্ছে এই 24 তারিখে একটা হচ্ছে ওয়ার্কশপ নিতে যাচ্ছি, জেনারেটিভ এআই এর উপর একটা থিওরিটিক্যাল ওয়ার্কশপ, যেটা হচ্ছে আমাদের যিনি হাসিব ভাই আছেন মেন্টর, উনি এটা লিড করবেন। তো আপনারা যারা ওয়ার্কশপের জন্য ইন্টারেস্টেড, আমরা যখন রেজিস্ট্রেশন লিঙ্কটা ওপেন করব, তখন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং আশা করি যে ভালো একটা কিছুই পাওয়া যাবে এখানে। হ্যালো, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আমরা ইন্টারেস্টেড আপনার ইয়েতে। হ্যাঁ, আমার মেবি হচ্ছে পিসিতে একটা প্রবলেম হলো আর কি। যাই হোক, আমি তো ওয়ার্কশপের কথাটা বললাম, আপনারা যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা হচ্ছে কাইন্ডলি রেজিস্ট্রেশন করে ফেলবেন যখন আমাদের রেজিস্ট্রেশনের সময়টা আসবে। এই তো। আর আপনাদের যদি অন্য কোনো মানে ওয়ার্কশপ মানে কোনো নির্দিষ্ট টপিক থাকে যেটার উপর আপনারা ওয়ার্কশপ পেতে চান, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা হচ্ছে ই করব, চেষ্টা করব সেই টপিকের উপর কয়েকটা শর্ট বা লং ওয়ার্কশপ নেওয়ার। ওকে, আমার এই পর্যন্ত ছিল কথা। যেহেতু আমাদের সময় শেষ, 11টা বেজে গেছে, আমাদের ক্লোজ করে দিতে হবে। আশা করছি নেক্সট সেশনে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ, আর মেন্টরদেরকেও ধন্যবাদ লম্বা একটা সময় দেওয়ার জন্য, এবং আমাদের কমিউনিটি ভলান্টিয়ারদের অনেক ধন্যবাদ আমাদের সব হেল্প করার জন্য। তাদের জন্য আসলে পসিবল হয়েছে আজকে প্রোগ্রামটা সুন্দরভাবে নেওয়া। ওকে, দেখা হবে আগামী মাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ।